ভয়েস দেন নাই। আসসালামু আলাইকুম, কি খবর সবার? কেমন আছেন সবাই? সুস্থ আছেন কিনা এটা জানতে চাচ্ছি। কারণ আমি অনেকদিন ধরে অসুস্থ তো। ২-৩ দিন ধরে আমি জানতে চাই বাকিরা সুস্থ আছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম, হাবিবুর রহমান, কুলসুম, শুভশীল। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আজকে বিরক্ত হবেন বুঝছেন? বিরক্তটা কেন হবেন? বিরক্ত হওয়ার মেইন কারণটা হচ্ছে একটু পর কাশি দিতে পারি। কাশি শুনে বিরক্ত হতে পারেন। আমি যতবার কাশি দিব ততবার বলব যে সরি, সরি। আপনারা বলবেন জিম সিরাস বলছে না আপু জ্বর। এখন ওয়েদারটা তো বাজে। ওই বৃষ্টিতে যারা ভিজবেন মানে যাদের বৃষ্টিতে অ্যালার্জি আমার মতো, যাদের বৃষ্টি জিনিসটাতে অ্যালার্জি আমার মতো, তাদের এই সমস্যাটা বেশি হয়। কি হয় যে একটু বৃষ্টির পানি গায়ে পড়লেই মনে হয় যে ব্যাপারটা কি হয়ে গেল। মাথায় ঠান্ডা লেগে যায়। তো আমার একটা বৃষ্টির পানিতে সমস্যা আছে। আচ্ছা। এই অধ্যায়ের কি আজকে শেষ ক্লাস? হ্যাঁ, নিঝুম। আজকে মোটামুটি এই অধ্যায়ের শেষ ক্লাস। আমি বলছিলাম এই অধ্যায়টা একটা থিওরি বিদ্যা এবং আমি আরো একটা জিনিস বলছিলাম যে এই অধ্যায়টার মধ্যে আসলে থিওরি বেশি। থিওরি জিনিসই বেশি। এই অধ্যায়টাতে মনে রাখার জিনিস বেশি। এই অধ্যায়ে প্র্যাকটিক্যাল কিছু করার নাই। এই অধ্যায়ে কোডিং মজা ফান নাই। এক কথায় এই অধ্যায়টাতে ফান ব্যাপারটা একটু কম। যেটা হচ্ছে তোমাদের ইসে ছিল ৩ অধ্যায়ে খুব ফান টাইপের কিছু ম্যাথ ছিল। ৪ অধ্যায়ে অনেকটা জিনিস ছিল। কোডিং ৪ অধ্যায়ে আমরা কোডিং করছি, তাই না? এই অধ্যায়টাতে প্রবলেমটা হচ্ছে আ এই অধ্যায়টার প্রবলেমটা হচ্ছে যে এই অধ্যায়ে সব থিওরি। আচ্ছা, কি লেখছে? আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আছি মোটামুটি। এই চ্যাপ্টার মাত্র ২ টা ক্লাস? হ্যাঁ, মাত্র ২ টা ক্লাস। কারণ এই অধ্যায় পড়ানো একদম সহজ। ছোট্ট একটা অধ্যায়। আপু আপনার মেডিসিন খাইছেন আপু? হ্যাঁ, নিছি। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম সামিয়া। ওকে। আজকের এই অধ্যায় ক্লাসের এটা লাস্ট চ্যাপ্টার নুরা ভেরি গুড। নুরা এইচডব্লিউ করছে। আজকে এইচডব্লিউ এর নাম অনেকের নেই নাই। সময় নাই বা নেই নাই বলতে কারণটা হচ্ছে এইচডব্লিউ গুলো আমি দেখছি রিঅ্যাক্ট করছি। বাট এইচডব্লিউ এর নাম মনে হয় না আজকে এখানে আছে। তো অনেকেই করছেন। আমি পুরো অধ্যায় ভিত্তিক একটা এইচডব্লিউ নিব। সবাই পুরো অধ্যায়ের একটা নোট তৈরি করবেন। সেই এইচডব্লিউটা হবো। দেখাবো। সেটা হচ্ছে পরের দিন। ওকে? সো আজকে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত পর্ব হচ্ছে ২। তা আমরা হচ্ছে আজকে পর্ব ২ এ চলে যাচ্ছি। আমরা আগের দিন ভার্চুয়াল রিয়েলিটি পড়ছিলাম। একটা ইন্টারেস্টিং টপিক ছিল ভার্চুয়াল রিয়েলিটি। জাস্ট আগের দিনটা ছিল এটা। আর আজকে হচ্ছে আপনাদের আরো কিছু টপিক সম্বন্ধে জানবেন। নতুন কিছু টার্ম সম্বন্ধে জানবেন। যে টার্ম গুলা হয়তো আগে কখনো শুনেন নাই। তো হ্যাঁ, এখানে অর্পি আপু আপনারা অনেক নাম দিছেন। সেই নামের মতোই নাম যেকোনো একটা নাম। আপনাদের নামে আমি আগের ক্লাস করি নাই। আচ্ছা এখানে একটা প্রশ্ন দেখি আমি। আপু আমি কিছুদিন আগে অ্যাডভান্স আইসিটি ক্লাসে জয়েন করছি। আমি কিছুদিন আগে কোর্স কিনছি। আপু আমি আগের কোনো ক্লাস করি নাই অ্যাডভান্স আইসিটির। আমি কয়েকদিন আগে আপনার কোর্সটাকে কেনা হইছে বা এরকম অনেক ধরনের প্রশ্ন আসছে। তো যারা আগের ক্লাস করেন নাই তারা কোথায় রেকর্ডিং পাবেন এটাও জিজ্ঞেস করছেন। অ্যাপে পাবেন। আপনাদের অ্যাপে সকল ক্লাসের রেকর্ডিং থাকে। আপনারা অ্যাপ থেকে রেকর্ডিং গুলো কালেক্ট করতে পারেন। অ্যান্ড কথাটা হচ্ছে কি যে অ্যাপের রেকর্ডিং গুলো সবগুলো থাকে। সবকিছুর। অ্যান্ড আমি আগের যে অধ্যায়টা নিছিলাম যারা আমার সাথে আগে ছিলেন, ৪ অধ্যায়ে যারা আমার সাথে ছিলেন, তারা ৪ অধ্যায়টা দেখছেন। তো ক্লাস মিস গেলে অবশ্যই সেখানে রেকর্ডিং এর একটা পয়েন্ট থাকে। রেকর্ডিং এত রেকর্ডিং আপু কিভাবে শেষ করব? এতগুলো রেকর্ডিং। দেখেন রেকর্ডিং না দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই আপনাকে। এখন কি করতে হবে? প্রতিদিন একটা নিয়ম করবেন, প্ল্যান করবেন যে আমি প্রতিদিন আগের প্রিভিয়াস যে ক্লাসগুলো হইছে, সেই ক্লাসগুলোর মধ্যে প্রতিদিন আমি ২ টা ৩ টা রেকর্ডিং দেখে শেষ করব। তো ৩ টা রেকর্ডিং দেখলে কিন্তু হয়ে যাচ্ছে। অ্যান্ড সামনেই আপনাদের কলেজের ভর্তির একটা কি আসতেছে? ভর্তি শুরু হচ্ছে। কলেজের ভর্তি নিয়ে অনেকে টেনশন আছেন, তাই না? কোন কলেজে ভর্তি হবেন? আবার আমি একটা কোয়েশ্চেন পাইছি। আজকে আমরা বায়োমেট্রিক্স পড়বো, বায়ো ইনফরমেটিক্স পড়বো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো, ন্যানো টেকনোলজি পড়বো। তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি কি জিনিস? তথ্য ও যোগাযোগ ব্যবহারের নৈতিকতা কি জিনিস? প্রযুক্তির প্রভাবটা কি জিনিস? এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিক উন্নয়ন কিভাবে করা যায়? এই পয়েন্টগুলো আজকে পড়বো। সো দেখা যাক আমি ১ম থেকেই যাবো। সো আজকে এই জিনিসগুলোই পড়ানো হবে।
যেহেতু এটা থিওরি বিদ্যা। আচ্ছা, এখানে একটা পয়েন্ট ছিল যে আমি একটা প্রশ্ন অনেক পাইছি আমার ইনবক্সের প্রশ্ন থেকে আমি কিছু প্রশ্নের উত্তর দিই। যেমন আমার বাসার পাশে একটা কলেজ, আপু আমার জেলা পর্যায়ে একটা কলেজ আছে, আপু আমি ঢাকার শহরে যে একটা কলেজে ভর্তি হতে চাই, আমি এখানে আছি, আমি গ্রামে থাকি, তো আমার জেলা পর্যায়ে একটা কলেজ আছে। আমি প্রশ্নটা বলি, তারপর আপনারা মানে বুঝছেন যে এটা কি আপনাদের সাথে কানেক্টেড কিনা কোনোভাবে। আমার এখানের স্টুডেন্টরাই, এখানের কয়েকজনের মধ্যে আমাকে প্রশ্নটা করছে। তো বলা হয়েছে যে এরকম যে আমার এখানে একটা কলেজ আছে, আমার গ্রামের একটা কলেজ আছে, জেলা পর্যায়ে একটা কলেজ আছে, আরেকটা হচ্ছে আমার ঢাকার একটা কলেজ আছে। এখন আমি কি করবো আপু? এখন আপনার পড়াশোনাটা কি, বিশ্বাস করেন পড়াশোনাটা নিজের কাছে। হ্যাঁ, কলেজ একটা বড় ইফেক্ট করে, অবশ্যই বড়, কলেজ অনেক বড় একটা ইফেক্ট ফালায়, অবশ্যই প্রভাব আছে, কলেজের প্রভাব অ্যাডমিশন লাইফে অবশ্যই আছে। এখন যদি মনে করেন আপনি গ্রাম থেকে এসে ঢাকায় এসে হোস্টেলে থেকে যদি মনে করেন আপনি ঢাকার একটা কলেজে পড়বেন, আপনি বাসার যে একটা মানে বাসার যে একটা পরিবেশ যেখানে বসে পড়াশোনা করতেন, আপনি হোস্টেলে গেলে একটা সমস্যা হতে পারে। হয়তো আপনার ঢাকা শহরে কোনো আত্মীয় থাকে, সেখানে এসে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের জন্য আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার মনে হয় আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, আমি আমার চারপাশে কোথাও পড়তাম, মানে আমি যদি আপনাদের যারা এরকম আছেন গ্রামের চারপাশের কোনো কলেজ যদি অনেক ভালো হয়, সেই কলেজে আমি চেষ্টা করতাম। ঢাকায় আসলে যে সমস্যাটা হবে, আমি প্রথমত আমি আমার বাসা থেকে অনেক দূরে, দ্বিতীয় হচ্ছে আমার বাসার যেই যত্ন সেটা আমি ঠিকভাবে পাবো না, তৃতীয়ত হচ্ছে যে আমি যে বাসার যেই যত্নাদি পাচ্ছি না, ওখানে আমি কাদের সাথে মিশতেছি, কারা আমার টেক কেয়ার করতেছে। আমি যদি হোস্টেলে থাকি, হোস্টেলের খাবারের একটা ব্যবস্থা বা এই জিনিসগুলো অনেক খুব ঝামেলার একটা ব্যাপার। আপনি যতই এখানে রুম টুম নিয়ে টিয়ে থাকেন না কেন, যতই কিছু করেন না কেন, এটা একটা খরচাপাতিরও একটা বিষয় আছে। সব মিলিয়ে ঠিক আছে, পড়াশোনা দিন শেষে নিজের। আপনি এ প্লাস পাইছেন, সেটা কিন্তু আপনি গ্রামের যে স্কুল থেকে পড়ছেন সেখান থেকে এসএসসি তে এ প্লাস পাইছেন। আপনার পক্ষে এইচএসসি তো এ প্লাস নিশ্চিত করা সম্ভব। পড়াশোনাটা প্রপারলি নিজের কাছে, আমি কতটুকু পড়াশোনা করতেছি, আমি কিভাবে পড়াশোনা করব, এই জিনিসটা আমার নিজের ব্যাপার। এখানে ঢাকায় আসলে পড়াশোনা অনেক ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিছু কলেজ আছে, অবশ্যই ঢাকার পড়াশোনা অন্যরকম মানের, গ্রামের পড়াশোনা হয়তো অন্যরকম মানের। একটা মানের ব্যাপার আছে, মান ভালো, মান খারাপ, মান মিডিয়াম। বাট দিন শেষে যতই মান ভালো হোক, কেন নটরডেমে কি স্টুডেন্টরা ফেল করে না? নটরডেম থেকে খারাপ স্টুডেন্ট আসে না? এখন বলেন, কলেজ তো খুব ভালো মানের, তাহলে স্টুডেন্টরা কেন ওখান থেকে খারাপ হচ্ছে? তার মানে ও নিজে পড়ে নাই। আপনার কলেজ থেকে কি কেউ খুব ভালো করে নাই? করছে। তাহলে আপনার কলেজ থেকে কেউ খুব ভালো কেন করলো? ও কি, তার মানে কি ও নিজে পড়ছে, তাই না? ব্যাপারটা এটাই, ব্যাপারটা হচ্ছে এতটুকুই। ব্যাপারটা এভাবেই ভাববেন যে আমি যদি এখান থেকেও ভালো হয়, এখান থেকেও খারাপ হয়, সো পুরোটাই নিজের কাছে, পুরোটাই নিজের কাছে। সো আমার কলেজ কোনটা ছিল? আমার ছিল শহীদ আনোয়ার, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ক্যান্টনমেন্টের মধ্যে, আদমজির পাশে, আদমজি আর শহীদ আনোয়ার খুব কাছাকাছি। সো ইয়েস, সো চলেন এখন উম পড়াশোনা নিজের কাছে, এখন আমরা যাই। পড়াশোনাটা অনেক বললাম, এখন আমরা যাই। এখানে বলছে আইসিটির উৎপাদন ব্যবস্থা। আইসিটির উৎপাদন ব্যবস্থা হচ্ছে ব্যবহারকারী এবং ভোক্তাদের ব্যবহার্য অত্যাবশ্যকীয় পণ্য এবং পরিষেবা, তো বানান ভুল কেন করছো? পরিষেবা, এখানে হবে পরিষেবা তৈরি, সরবরাহ পদ্ধতি বলে উৎপাদন। উৎপাদন মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা। এই তৈরি করার জন্য, কোনো কিছু তৈরি করার জন্য সেখানে কি করা হয়েছে, কোনো কিছু তৈরি করার জন্য আমাদের আইসিটি কে ব্যবহার করা হয়। কিভাবে জানেন? আজকে দেখবেন আমাদের আইসিটির অনেক কিছু, এই যে মেডিকেল সায়েন্সে কম্পিউটারের কি প্রভাব, বা ফরেনসিক রিপোর্ট, এগুলোতে আইসিটির কি প্রভাব, এই জিনিসগুলো আপনারা অনেক জানবেন আজকে সম্বন্ধে। আজকে অনেকগুলো টার্ম জানবেন নতুন নতুন। যেমন আমি এখানে প্রথমেই যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে প্রোগ্রাম লজিক কন্ট্রোলার। এই যে প্রোগ্রাম লজিক কন্ট্রোলার, আমি এটা দাগাইলাম, এটাকে দাগায় আমি এটা অন্য কালার দিয়ে কালার করলাম, কারণ এটা ইম্পর্টেন্ট। তো প্রোগ্রাম লজিক কন্ট্রোলারটা কিভাবে কাজ করে? এখানে মেইনলি একটা ইনপুট থাকে, এখানে হচ্ছে প্রসেসিং ইউনিট থাকে সিপিইউ, এবং এখানে একটা কি থাকে, আউটপুট থাকে, এটাকে বলা হয় পিএলসি। সো এখানে হচ্ছে ইনপুট, আমাদের কম্পিউটারে একটা ইনপুট থাকে, এবং এখানে থাকে হচ্ছে কি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে যদি আমি
বাংলায় লিখি বা সরি ফুল ফর্মে লিখি তাহলে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো এই সিপিইউটা কি করে, যে ইনপুটটা দিচ্ছেন সেটার প্রসেসিং এর কাজ করে এবং এই ইনপুট এবং সিপিইউ এর ফলাফল হচ্ছে একটা আপনার আউটপুট বা রেজাল্ট আসতেছে। তো এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই পুরো যে প্রক্রিয়াটা, এই যে পুরোটা কন্ট্রোলার, এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় পিএলসি। কি বলা হয়? পিএলসি। কি বলা হচ্ছে? পিএলসি। এটা আমাদের উৎপাদন ব্যবস্থায় লাগতেছে। ইনপুট আর হচ্ছে সিপিইউ আর লাস্ট হচ্ছে কি আউটপুট। ওকে, তো এখানে হচ্ছে সেভাবে হচ্ছে পুরোটা কাজ করে। তো পিএল আপু একটা প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন বলেন, প্রশ্ন যদি থাকে সেটা বলতে পারেন। তো এখানে কি বললাম যে উৎপাদন ব্যবস্থায় যে মেইন জিনিসটা একটা কম্পিউটারের কাজ করে সেটা হচ্ছে পিএলসি। সেটার ফুল ফর্মটা হচ্ছে প্রোগ্রাম লজিক কন্ট্রোলার। পুরো অধ্যায়টা একটা থিওরি ভিত্তিক অধ্যায়। তো এই থিওরি ভিত্তিক অধ্যায় থিওরি গুলো মাথায় রাখতে হবে। আর থিওরি গুলোকে মুখস্থ করবো বাবু, না বুঝে বুঝে সব মুখস্থ করে ফেলবো, এটা কখনোই হয় না। এটা কখনোই হয় না, কখনোই না। অনেক কিছু পড়াই নাই নিশাত, অনেক কিছু পড়াই নাই, জাস্ট এই এই অনেকক্ষণ গল্প করছি। সো এখন কি হচ্ছে, তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে যে আমি এখানে হ্যাঁ বানান, এটা পরিষেবা বানানটা ভুল লিখছে, অত্যাবশ্যকীয় হবে, এটা ভুল করছো। আচ্ছা, না আমি দেখতেছি যে কিছু বানান। লজিকটা কি? লজিক হচ্ছে আপনি যেই লজিক্যাল কাজ করতে চাচ্ছেন, আপনি কি কোনো যোগ বিয়োগ, মানে আমি লজিকটাকে আমি একটু ধারণা দিই। ধারণাটা হচ্ছে আপনি কোন কাজটা করতে চাচ্ছেন। আপনি কি কাজ করতে চান কম্পিউটারের মাধ্যমে? আপনি কি কোনো ডিজাইন করতে চান? তাহলে আপনি কম্পিউটারকে ওই হিসেবে কি করবেন? ইনপুট দিবেন এবং সেই হিসেবে কি হবে? কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে আপনাকে কি দিবে? আউটপুট দিবে। তাহলে এই জিনিসটাকে একটা লজিক্যাল কাজ করতেছে। সো এই পুরোটাকে একসাথে বলা হয় প্রোগ্রাম। যেকোনো প্রোগ্রামের লজিক্যাল কন্ট্রোলার করার ৩টা ধাপ থাকে। সেই ৩টা হচ্ছে ইনপুট, প্রসেসিং ইউনিট এবং আউটপুট। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? ওকে। সিপিইউ এর কাজ কি? ছোটবেলায় পড়ে আসছেন তো এগুলা। সিপিইউ এর কাজ কি ছিল? সেন্ট্রাল পুরো ব্রেইন, পুরো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। সিপিইউ হচ্ছে সব কাজ করে। সিপিইউ কি কাজ করে? পুরো কম্পিউটারকে কন্ট্রোল করে সিপিইউ। আচ্ছা, হ্যাঁ এইগুলা পড়লেই হচ্ছে, আর যদি প্র্যাকটিস বুকটা পড়েন তাহলেই হবে। আচ্ছা, আধুনিক উৎপাদন ব্যবস্থাপনায় একটু দেখেন এখানে কি বলছে। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যেটা অনেকে ভুল করে এই এমসিকিউটা। লাস্ট বারের যদি এমসিকিউ এর প্রশ্ন দেখেন সেখানেও এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, একটু বুঝাই। এমসিকিউ তে আসে বিশেষ করে এই লাইনটা আসে যে কেন করা হয়। সো আধুনিক উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কোনো ধরনের পণ্যদ্রব্যের ডিজাইনিং, ড্রাফটিং করা বা সিমুলেশন মানে হচ্ছে 3D বা 2D যেটা চলাচল করে, সিমুলেশন টাইপের কাজ করার জন্য আমাদের কম্পিউটারে একটা সফটওয়্যার আছে। কম্পিউটারে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, সিএডি। এটা মেইনলি কি করে? এইটা মেইনলি নকশার কাজে ব্যবহার করা হয়। যে কোনো নকশা, এখন নকশাটা কি ধরনের হতে পারে? একটা 2D নকশা হতে পারে বা 3D মানে 3 ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল। যে কোনো ড্রাফটিং এর কাজে, যে কোনো নকশা ডিজাইনের কাজে আমার এখানে কি করা হচ্ছে? এখানে সিএডি ব্যবহার করা হয়। ইত্যাদির মাধ্যমে নিখুঁতভাবে নকশা প্রণয়ন করা হয়। জটিল ডাইস কম্পিউটারে নিয়ন্ত্রিত যন্ত্রের সাথে নিখুঁতভাবে কি করা যায়? কাটা যায়। ডাইস মানে কি? ডাইস মানে হচ্ছে বড় একটা বিশাল ডাইস থাকে, এই যে এখানে দেখাচ্ছে, এই যে কাটিং যন্ত্র দেখাচ্ছে, ডাইসটাকে কি করতেছে? কাটতেছে। আমি এটা আপনাদের জন্যই দিছি। যে কোনো একটা কম্পিউটারের ভিতরে সফটওয়্যারকে এই যন্ত্রটাকে নির্দেশ দিতেছে, এই যন্ত্রটা কি করতেছে? ডাইসটাকে কাটতেছে। সো বস্তুটাকে কাটতেছে। বিশাল বড় ডাইস কাটার জন্য আমাদের কম্পিউটারে সফটওয়্যার ব্যবহারও করা যায়। তাহলে 3D না, 4 ডাইমেনশনাল তো হয় না। 4D কি করে হবে? আমার অক্ষ কয়টা? 3টা। অক্ষ কয়টা? 3টা। একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা কি অক্ষ? জেড অক্ষ। ডাইমেনশনাল বলতে হচ্ছে এক্স ওয়াই জেড। 3D বাস্তব ভাবে দেখায়। 3D মানে কি? ছবিটাকে আরেকটু কি লাগে? বাস্তব লাগে, মনে হয় যে রিয়েল একটা ছবি। 3D ছবি দিয়ে, 3D ইমেজ দিয়ে সার্চ দিবেন, তাহলে দেখবেন একটা 3D ইমেজ আসতেছে। 3D ইমেজ গুলো হচ্ছে আপনার দেখতে অনেকটা বাস্তব লাগে। ওকে, তো পরবর্তীতে যাই। এখানে আরো কিছু কথা আছে যে
সুগার মিল মানে কি জানেন? সুগার মিল হচ্ছে যেখানে চিনি উৎপাদন করা হয়। সুগার মিল মানে কি? চিনি উৎপাদন করার জন্য, চিনি উৎপাদন যেখানে করা হয়, তো চিনি উৎপাদন করার জন্য যেই জিনিসটা লাগে আখ, আখ বা ইক্ষু, বা এটাকে যদি ইতে বলেন ইপুরজি, আখ, ইক্ষু। আর আপনারা ছোটবেলায় 9-10-এ এটা পড়ে আসছেন, ইপুরজি। ইপুরজি জিনিসটা কি ছিল? ইপুরজি জিনিসটা কি ছিল? কারো কি মনে আছে এখানে? আপনারা দেখি ইপুরজি জিনিসটা কি ছিল? আপনারা বলেন দেখি ইপুরজি জিনিসটা কি ছিল, যদি কারো মনে থাকে। ইপুরজি কি? ইপুরজি, এখানে ইপুরজি আসছে। ইপুরজি জিনিসটা ছিল আখ সরবরাহ করার অনুমতি পত্র। হ্যাঁ, পড়ছেন, সবাই পড়ছেন এই ইপুরজি। কতটুকু আখ আমি মিল মানে সুগার মিলে দিব, সেই সুগার মিলে আমরা কতটুকু আখ সরবরাহ করব, সেটার জন্য আমরা কি করতে পারি? আইসিটির একটা ব্যবহার আছে, যে আখ সরবরাহের তথ্যাদি দ্রুত পেতে পারেন। অন্যদিকে প্রাণী সম্পদ উন্নয়নে তথ্য প্রযুক্তির নানানভাবে প্রয়োগ ঘটেছে। যেমন প্রাণী সম্পদ সহজেই শনাক্ত করতে পারেন মালিকের নাম, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদি তথ্য সহজেই ব্যবহার করা হচ্ছে। তাহলে পুঁজি হচ্ছে আখ সরবরাহ করার জন্য কতটুকু আখ সরবরাহ করবে, কতটুকু আখ সরবরাহ দরকার, সেটার যে অনুমতি পত্র, সেটা কি বলা হচ্ছে? পুঁজি। নানান ধরনের ব্যবস্থাপনা দেখতেছি। এখন আসি প্রতিরক্ষা। প্রতিরক্ষা মানে হচ্ছে আখ চাষিদের অনলাইনে তথ্য পাওয়ার সেবা। নূর সাইদা ভেরি গুড, শুভশীল ভেরি গুড, সাদিয়া ভেরি গুড। সুগার ক্যান সরবরাহ, হ্যাঁ ভেরি গুড, সুগার ক্যান সরবরাহ আখ, ইক্কু ভেরি গুড। আচ্ছা, হুমায়রা আক্তার বলতে ডাইস, যে কোনো একটা বড় ডাইস থাকে, ডাইস সার্চ দেন, একটা বস্তু, ডাইস একটা বস্তু কাটার জন্য ডাইস কাটে। ডাইসটাকে কি করে বুঝাবো? লাইক মনে করেন একটা এটা কঠিন একটা ডাইস, এটা একটা বড় জিনিস, এটা আরো বিশাল থাকে, ডাইসটা তো সহজে হয় না, সেটাকে কাটবে, নর্মাল ভাবে কাটা যায় না, যন্ত্র দিয়ে কাটতে হয়। সেই যন্ত্র দিয়ে কাটতে হলে যন্ত্রকে নির্দেশনা দিতে হয়, তারপর এটাকে কাটতে হবে। এটাকে আপনি ইচ্ছা করলে এভাবে এভাবে কাটতে পারবেন না। মারুফ লেখছে, আপু এই চ্যাপ্টারটা ভালো লাগে না। এখন মারুফ, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে, আর বিশ্বাস করেন যে এইসব স্টুডেন্টরা আপনাদের 3 আর 4 অধ্যায়টা বেশ একটা পড়ে না। অনেক স্টুডেন্ট আছে, আমি আপনাদের 4 অধ্যায়টা হয়তো মনে হয় খুব সহজে আপনারা বুঝছেন, তাই না? এখন 4 অধ্যায় 3 অধ্যায় আপনারা খুব সহজে বুঝছেন। অনেক স্টুডেন্ট এই 4 আর 3 অধ্যায়টাকে কি করে জানেন? ফাঁকিবাজি করে। তারপরে প্রোগ্রামিং আসবে সামনে, সি প্রোগ্রামিং, ওইটাকে অনেকে ফাঁকিবাজি করে। যারা ফাঁকিবাজি স্টুডেন্ট তারা কি করে জানেন? তারা এই মুখস্থ বিদ্যা চ্যাপ্টারটা পড়ে এই চ্যাপ্টারে মানে উত্তর দেয়। কিন্তু বিশ্বাস করেন এই চ্যাপ্টারটা থেকে আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, আমি কি করতাম জানেন? এই চ্যাপ্টার থেকে কম আনসার করতাম, দিতামই না। কারণ এখান থেকে মার্কস কাটার পসিবিলিটি থাকতে পারে। সো প্রতিরক্ষা এবং আইসিটি একে অপরের পরিপূরক হিসেবে মানে থাকতেছে। দেখি কিভাবে আমরা ড্রোন ইউজ করি, আমরা এয়ারক্রাফট ইউজ করি, যে এয়ারক্রাফট ব্যবহার করে যুদ্ধের পরিস্থিতি পাল্টে দেওয়া সম্ভব। আকাশ থেকে মহাকাশ কেন্দ্রিক, হার্ডওয়্যার থেকে সফটওয়্যার বেস যুদ্ধ এখন যুদ্ধের নিত্যদিনের চিত্র। ড্রোন ইউজ করে এখন যুদ্ধের ড্রোন। এই ড্রোন মানে ওই ড্রোন না যেটা দিয়ে ছবি তুলে, এই এই ড্রোনটা হচ্ছে খুবই মজার একটা, মানে এত মানে ওই ড্রোন না যে ছবি তোলার জন্য, এখানে আরো উন্নত মানের ড্রোন ব্যবহার করা হয়, যেখান থেকে আমরা যে কোনো জায়গার কি করব ছবিটা দেখতে পারতেছি, সেটা হচ্ছে ড্রোন। তো ড্রোন ব্যবহার করে কি করা যায়? যুদ্ধ বিমানের কি করা যায়? রিমোট কন্ট্রোল যুদ্ধ বিমান, ইয়েস, সেটাও করা যায়। এগুলো এখন বর্তমানের অত্যাধুনিক ব্যবস্থা। এটা হয়তো আপনারা বাংলাদেশে দেখা সম্ভব হবে না, কিন্তু বাহিরের দেশে যারা যেই সব যুদ্ধ বিমানের কাজ হয় সেখানে অনেকটা ড্রোন ইউজ হয়। তারপর হচ্ছে যুদ্ধ বিমান, এয়ারক্রাফট ইউজ হয়, রিমোট কন্ট্রোল যুদ্ধ বিমান যেটা বলে, রিমোট দিয়ে কন্ট্রোল করা হয়। হ্যাঁ, মনে করেন যুদ্ধ বিমানে কেউ নাই, কিন্তু যুদ্ধ বিমান রিমোট দিয়ে কন্ট্রোল হইতেছে। সো এখানে একটা আছে, আননেমড এরিয়াল ভেহিকেল, এটা একটা নাম, এটা একটা নাম, ইউভি এর ফুল ফর্ম। এটা একটা ভেহিকেল, এটা একটা যন্ত্র, সেটার একটা মানুষবিহীন, মানুষ থাকবে না ওই এয়ারক্রাফটে, কি থাকবে না? মানুষ থাকবে না। মানে আমি একটা এয়ারক্রাফট চালাচ্ছি, সেটার কি হচ্ছে না? মানুষ থাকতেছে না। তা মানুষ না থাকলে কি হবে? সেই মানুষ ছাড়া বিমানটা চলতেছে, এটা বাংলাদেশে সম্ভব না। আপু আপনি চ্যাপ্টার 4 এমন ভাবে পড়াইছেন, পুরাই ইজি লাগে। সুচিত্রা রানী, হ্যাঁ আমি চ্যাপ্টার 4 অনেক আগে পড়াইছি। অনেকে আমার চ্যাপ্টার 4 এর সময় ছিলেন না, আপনারা আপনারা অনেকে আমার চ্যাপ্টার 4 পড়ানোর টাইমে ছিলেন না। আচ্ছা, তো প্রতিরক্ষা শিল্পে এখন আসে স্যাটেলাইট। আপনারা স্যাটেলাইটের ব্যবহার গুলা কেউ কি বলতে পারবেন?
একটা মহাকাশ থেকে জিও স্টেশনারি, আগের দিন জিও স্টেশনারি নিয়ে একটা প্রশ্ন। জিও মানে হচ্ছে ভূমি, ভূমিকে কেন্দ্র করে হয়। স্যাটেলাইট, হ্যাঁ আপু আমি ছিলাম না, এই তো মোসাম্মত মনিকা, হ্যাঁ আমি 4 অধ্যায় পড়াইছিলাম, এখানে অনেকে ছিল সেখানে। তা যারা যারা আমার 4 অধ্যায় করছেন তারা এখানে অনেকে দেখতেছি যে যারা যারা ছিল, আর যারা যারা ছিলেন না তারা আসলে বাকিদের কাছ থেকে নিউজ পাবেন যে আপুর 4 অধ্যায় কেমন ছিল। আচ্ছা, আর 4 অধ্যায়টা দেখতে হবে না, 4 অধ্যায়টা প্রয়োজন, বেসিক্যালি 4 অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। 4 অধ্যায়টা পড়েন, আমি 4 অধ্যায়টা রেকর্ডিংটা দেখেন আপনারা সবাই, রেকর্ডিং দেখে নিন প্লিজ, রেকর্ডিং না দেখলে সমস্যা। আচ্ছা, স্যাটেলাইটটা মেইনলি অনেক কাজে ব্যবহার করা হয়। স্যাটেলাইটটা মেইন যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনাদের যে কোনো আবহাওয়াবিদ বা আবহাওয়ার খবর, টেলিভিশনের সিগন্যাল, ইন্টারনেটের সিগন্যাল বা আপনার রেডিওর সংবাদ, আপনারা যে ইন্টারনেট চালাচ্ছেন সেই ইন্টারনেটের সংযোগের জন্য স্যাটেলাইট ইউজ করা হয়। তারপরে হচ্ছে আরেকটা জিনিস ছিল, আরেকটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, মানে জিপিএস ট্র্যাকার, এটাও স্যাটেলাইটের মাধ্যমে পরিচালনা করা হয়। তাহলে এই জিনিসগুলো ভৌগোলিক ভাবে যে জিনিসগুলোকে কানেক্টেড হয় স্যাটেলাইটের মাধ্যমে, সেটাই হচ্ছে স্যাটেলাইট। কিন্তু এখন কথা হচ্ছে স্যাটেলাইট প্রতিরক্ষা শিল্পে কি করে ব্যবহার করা হয়। স্যাটেলাইট দিয়ে কি করা হয়, কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়। যেমন সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে সিমুলেশন এবং ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তিতে ব্যবহার করা হয়। এটি নিরাপদ, অর্থসচল এবং 24 ঘন্টা কি হয় চালু করা হয়। ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা আমি আগের দিন পড়াইছি, সেটা হচ্ছে 3D একটা ত্রিমাত্রিক একটা ছবি তৈরি করে, যেখানে দেখলে মনে হয় আমি বাস্তবে প্রশিক্ষণ নিচ্ছি। সেটার জন্য কি করা হয় যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। মানুষ কেন্দ্রিক যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনার পরিবর্তে আধুনিক যুদ্ধে নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ পরিচালনা করা হয়। স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা দ্বারা দূর থেকে, স্যাটেলাইট যদি থাকে সেখানে দূর থেকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচার করা যায় এবং পর্যবেক্ষণ করা যায় এবং কমান্ডিং করা যায়। এগুলো স্যাটেলাইটের ব্যবহার। শত্রু বাহিনীকে পর্যদস্ত করার জন্য তাদের কমান্ড সেন্টারের যোগাযোগ ব্যবস্থা বা ইলেকট্রনিক জ্যামিং করা, সেগুলোও হচ্ছে স্যাটেলাইট করতে পারে। মিসাইল বা বোমা কোন জায়গায় পুঁতে রাখছে, সেই মানে কোন জায়গায় মাটির নিচে পুঁতে রাখছে, সেই জিনিসটাকে স্যাটেলাইটের মাধ্যমে নিখুঁত ভাবে ওই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। মানে আমার পয়েন্টটা বুঝতে পারছি যে স্যাটেলাইটের মাধ্যমে কি কি জিনিস করা হয়। সিমুলেশন আগের দিন পড়াইছি। বর্তমানে সেনা, নৌ, বিমান বাহিনী একত্রে বাংলাদেশে আর্ম ফোর্সেস এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী নামে পরিচিত। এই বাহিনীর উপর আমাদের দেশের প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত আছে এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করে তথ্য প্রযুক্তিতে দক্ষ করার পরিকল্পনা করা হয়েছে। এই সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে স্বয়ং সম্পূর্ণ জন্য, এইটা কি আপনারা চিনেন? মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা হচ্ছে এখানে এখানে হচ্ছে ট্রেনিং দেওয়া হয়। এমআইএসটি এটা একটা ভার্সিটি। এমআইএসটির নাম কেউ শুনছেন? এমআইএসটির নাম কেউ শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি আপু, বিধানমন্ডল বলছেন না আপু। এমআইএসটিটা হচ্ছে মিরপুরে, সো মিরপুরের দিকে, মিরপুর 12-র মধ্যে পড়ছে, এটা ক্যানাডা ডিএচএস এর মধ্যে। এখানে সকল ধরনের প্রশিক্ষণ কেন্দ্র সবকিছু, এখানে মোটামুটি আর্ম ফোর্সের একটা প্রশিক্ষণ কেন্দ্র এখানে দেওয়া হয়। সেটাই লিখছে যে নৌবাহিনী, সেনা, নৌ এবং বিমান তিনটারই প্রশিক্ষণ কেন্দ্র এখানে আছে। ডিফেন্স, যারা ডিফেন্সের কাজ করে, যেটা বলা হয় বাংলাদেশ আর্ম ফোর্সের। এখন একটা মজার জিনিসে চলে আসি। মজার জিনিসটা হচ্ছে বায়োমেট্রিক। বায়োমেট্রিক এই ওয়ার্ডটার সাথে কি আপনারা পরিচিত নাকি আগে? বায়োমেট্রিক এই অধ্যায়, এটার সাথে কি আপনারা পরিচিত? বায়োমেট্রিক কেউ কি জানেন? কেউ কি জানেন বায়োমেট্রিক? কেউ কি জানেন বায়োমেট্রিক জিনিসটা কি? বলেন, কারো কাছে ধারণা আছে? না, আল্লাহ কেউই জানেন না। ও মা, বায়োমেট্রিক কার্ডের সাথে অনেকেই পরিচিত না। আচ্ছা, আপনারা তো মনে হয় ভোটার হন নাই। আপনারা যখন ভোটার হবেন তখন আপনাদের বায়োমেট্রিক পদ্ধতিতে আপনাদের চোখের আইরিশের স্ক্যান নিবে এবং আপনাদেরকে আপনাদের হাতের কয়েকটা আঙুলের ছাপ নিবে। তারপরে হচ্ছে আপনাদেরকে ফেসের একটা রিকগনিশন নিবে। আপনাদের এরকম ভাবে তাকায় থাকতে হয়। এভাবে ভোটের সময় ভোটার যে আইডি কার্ড, ন্যাশনাল এনআইডি যেটাকে বলা হয়, ন্যাশনাল আইডি কার্ড করার সময় বায়োমেট্রিক পদ্ধতিটা লাগে। আপনারা যখন জানবেন, এটা হচ্ছে কথা। এখন এই বায়োমেট্রিক পদ্ধতিটা নিয়ে আপনাদের প্রশ্ন আসে, জানেন পরীক্ষার হলে এই বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে প্রশ্ন আসে। একটা উদ্দীপকে কিছু একটা জিনিস দেওয়া থাকবে, সেখান থেকে বলবে বলো তো এই জিনিসটা কিসের সাথে কানেক্টেড, বলো তো এখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে,
এখন কথা হচ্ছে এই বায়োমেট্রিকটা দুই ধরনের হয়, একটা হচ্ছে শরীরবৃত্তীয়, একটা হচ্ছে আচরণগত। শরীরবৃত্তীয় মানেটা কি? শারীরবৃত্তীয় বলতে আমি ডিএনএ বুঝতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝতে পারি, চোখের আইরিশ আরো আছে, চোখের আইরিশ স্ক্যান। চোখের আইরিশ মানে কি? এই যে ভিতরে চোখের আইরিশ না? তারপরে আমি বলতে পারি ফেসটা হইতে পারে, মুখমণ্ডল। ফেস মানে কি? মুখমণ্ডল। এছাড়া আমি আরো কিছু জিনিস করতে পারি, হাতের হ্যান্ড জিওমেট্রি যেটাকে বলা হয়, সেটাও হইতে পারে। আচরণগত মানে কি? আচরণগতর মধ্যে যেই জিনিসটা হইতে পারে সেটা হচ্ছে ভয়েস। আমাদের সবার ভয়েস একজন আরেকজনের থেকে ডিফারেন্ট, তাই না? তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ ভেরি গুড, এখানে ফিঙ্গার আসতে পারে, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট, ভেরি গুড, ওকে। এখন ভয়েসের মধ্যে আরেকটা জিনিস আসতে পারে, কি আসতে পারে আচরণগতের মধ্যে? সিগনেচার। আপনার কথা বলার ধরন, আপনার আচার-আচরণ এবং বাকিদের আচার-আচরণ কিন্তু সেম না। হ্যান্ড রাইটিং আসতে পারে। ভেরি গুড, আপনারা তো সব জানেন। দেখছেন, আমি বলছি না আপনারা সব জানেন। হ্যান্ড রাইটিং, ভেরি গুড। ফুটপ্রিন্ট এখানে আসতে পারে। ফুটপ্রিন্ট এখানে না, হ্যান্ড রাইটিংটা এখানে আসতে পারে। ভয়েস তো নকল করা যায় না, ভয়েস নকল করা যায়, কিন্তু আপনি তো ভয়েসটাকে ওইভাবে নকল করলেও তার মতো হবে না। এখন আসি পয়েন্টগুলোতে। তাহলে এখানে অনেকগুলো কথা বললাম যে মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য প্রযুক্তিটা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। এই বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক হচ্ছে কয় রকমের? দুই রকমের। বায়োমেট্রিক কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে শরীরবৃত্তীয়, একটা হচ্ছে আচরণগত। তাহলে আমরা দুই ধরনের বায়োমেট্রিক শুনতেছি। কি স্ট্রোক? হ্যাঁ, কি স্ট্রোকটা আমি এখনই আসবো, এটাই আমি এতক্ষণই পড়াইতাম। কি স্ট্রোকটা মানে কি? দ্যাটস মাই পয়েন্ট। এখানে অনেকগুলো জিনিস আছে। এটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি বলতে আমি যেটাকে বলছি এটার মধ্যে ফিঙ্গার আসতে পারে, ফিঙ্গারের জিনিস আসতে পারে, ফিঙ্গারপ্রিন্ট না, ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট। আইরিশ হচ্ছে আইরিশ হচ্ছে চোখের আই স্ক্যানিং। আইরিশ হচ্ছে আই বা চোখের যে স্ক্যানিং সেটা হইতে পারে। ফেস রিকগনিশন, পুরো ফেসের একটা স্ট্রাকচার স্ক্যানিং। ব্লাড গ্রুপ হয় না, ব্লাড গ্রুপটা ডিএনএ এর ক্ষেত্রে হয়। ব্লাড গ্রুপটা ডিএনএ টেস্টিং এর জন্য ব্লাড গ্রুপ নেয়। ব্লাড গ্রুপটা কখনো, এটা কে বলছে? সাকিব বলছে। সাকিব, ব্লাড গ্রুপ কিন্তু ডিএনএ যখন টেস্ট করা হয় তখন ব্লাড গ্রুপ নিতে হয়। চোখের মণি, হ্যাঁ আইরিশ হচ্ছে চোখের মণি, কাজল মণি, ভেরি গুড। চোখের এই যে এইটা, চোখের ভিতরের যে মণিটা, ও সরি দেখা যাচ্ছে না। আচ্ছা, আর এটা হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্টটা কি? ডিএনএ টেস্টের সময় এই ফেস রিকগনিশন এবং আইরিশ স্ক্যানিং এর ক্ষেত্রে না, ডিএনএ টেস্টের সময় আমাদের কি লাগে? ডিএনএ টেস্টের সময় আমাদের এই যে ব্লাড লাগে, তারপরে চুল লাগে, তারপরে নখ দিয়ে ডিএনএ টেস্ট করা যায়, এই সব কিছু দিয়ে ডিএনএ টেস্টটা করা যায়। বুঝতে পারছি? হেয়ার দিয়েও ডিএনএ টেস্ট করা হয়। অনেক সময় ডিএনএ টেস্ট করার সময় হাতের নখ নেয়, অনেক সময় মানে লোম টাইপের কিছু দিয়ে নেয়, ব্লাড দিয়ে নেওয়া যায়। এগুলো দিয়ে ডিএনএ টেস্টটা মেইনলি করা হয়। এখন আসি কি স্ট্রোক। কেউ কি বলবেন কি স্ট্রোক কি? মানে এটা খুবই অদ্ভুত। মানে এটা শুনলে আপনারা বলবেন যে মানে আপু কি স্ট্রোক দিয়া কি হবে? মানে কি স্ট্রোক নেম কি? এই তো নাইস। কিবোর্ডের টাইপ করার স্পিড, কিবোর্ড টাইপিং এর স্পিড অনেকেই জানেন না। ইয়েস, খুবই অদ্ভুত, এটা খুবই অদ্ভুত জিনিস। এটাও যে করা যায় এটা অনেকে জানবেন না, যে কিবোর্ড যে আমি টাইপ করতেছি, কিবোর্ড টাইপিং এর যে স্পিডটা থাকে, মানে আমার কিবোর্ড টাইপিং এর যে স্পিড, আপনার কিবোর্ডের টাইপিং এর যে স্পিড, দুইটা কি সেম হবে বলুন তো? কিবোর্ডের টাইপিং স্পিড, আমি যেভাবে ধুম করে কিবোর্ড স্পিড টাইপ করব, আপনার যেভাবে কিবোর্ড স্পিডের টাইপিং স্পিড, সো সেটা সেম হবে না। কিবোর্ডে যে যারা টাইপিং থাকে তাদের সাথে এটা একটা আচরণগত, এটা আচরণগতর মধ্যে পড়ে। সো সেম স্পিড হবে না, সেই আচরণগত যে পরিবর্তন সেটা হচ্ছে কিবোর্ড। আর সিগনেচার, এটা সবার আলাদা, এটা সবার আলাদা। মানে আপনি যদি বলেন না আপু আমি সিগনেচার নকল করতে পারবো, নো ওয়ে। আপনি তার হাতের লেখার ওয়ে অফ স্টাইল নকল করতে পারবেন না। মানুষরা করে, টিচারের হাতের লেখা নকল করে যখন রেজাল্ট খারাপ হয়। কে করছেন জীবনে এটা? কে করছেন?
কে করছেন এই জিনিসটা? টিচারের হাতের লেখার নকল করছেন কে কে? কে কে করছেন বলেন তো? স্বাক্ষর। আর ভয়েসটা হচ্ছে যে আমাদের যে কোনো কথা বলার যে স্পিকিং এর যে ওয়ে, কারো রেঞ্জ এরকম। করি নাই আপু, আমি করছি। আরে করে নাই, তানভীর করছে, মশিউর করছে, এই যে দেখছেন নিশাতও, নিশাত করে নাই মনে হয়। আচ্ছা নিশাত না, তানভীর করছে, মশিউর করছে। আফতাই, আচ্ছা আফতাই বলছে সাউন্ড ওকে। সরোয়ার করছে, এই যে দেখছেন খাদিজা, আমিও করছি। আমি তো ভালো স্টুডেন্ট না ব্রো, আমি আপনাদের মতো এত ব্রো, আমি আপনাদের মতো মানে হয়তো ভালো স্টুডেন্ট ছিলাম আবার ছিলাম না, বাট পয়েন্টটা হচ্ছে যে আমারও যখন একটু খারাপ রেজাল্ট হইতো তখন মনে হইতো যে একটু রেজাল্ট কার্ডে নিজের একটা সিগনেচার এভাবে দিয়ে মাকে দিয়ে দিতাম, কিছু একটা করতাম। আমি ভালো ছেলে। আমি করছি, আমি একবার করছি। আচ্ছা চলেন, এটা কি পোল, পোল লঞ্চ করব? পোল লঞ্চ করি, রাইট? একটা পোল লঞ্চ করি, পোলের উত্তর দেন। ওকে, এটা সবাই পারি আমরা। কি বলছে? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে, বৈশিষ্ট্য অনুযায়ী একজন জীবকে শনাক্তকরণের জন্য প্রযুক্তি কোনটা? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত, মানে কোনো একটা জীব শনাক্তকরণের জন্য প্রযুক্তি কোনটা? তাহলে ইজি, এটা তো কঠিন না। দেখি আমি একটু, সবারই পারার কথা। এটা এতক্ষণ ধরে এইটা টপিকই পড়াইছি, কঠিন টপিক পড়াই নেই। ওকে, ভিউ দেখি কয়জন করছেন। ওকে ওকে, দেখি নামটা একটু। নিশাত তাবাসসুম, উদিতা বিশ্বাস, মহিমা আক্তার মাহি, ও মাহিমা আক্তার মাহি, ওকে। জান্নাতুল নাইমা সাইফা, আর একটা হচ্ছে নূর সাইদা, ওকে। অয়ন আছে, তৌহিদুর আছে, এন্ড নাইমুর আছে, ওকে। আবিদা আছে, ওকে। নুসরাত জাহান মিমো আছে পরে, ওকে। অ্যানিমেশন ক্লাসগুলো কি না দেখে, কি বলছে, অ্যানিমেশন ক্লাসগুলো কি না দেখলে, না অ্যানিমেশন ক্লাসগুলো না দেখলে প্রবলেম হবে না। অ্যানিমেশন ক্লাসগুলো মেইনলি, আমি এটা নিয়ে প্রশ্ন পাইছি, অ্যানিমেশন ক্লাসগুলো মেইনলি হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং এর জন্যই দেওয়া হয়, যে আপনাদের কোনো মানে আরো যদি ইজিলি বোঝা যায় এটার জন্য দেওয়া হয়। দেখতে পারেন, ইন্টারেস্টিং তো, এটা 3D টাইপের, একটু কার্টুন টাইপের দিয়ে অনেক সুন্দর করে বোঝানো হয়, দেখছেন? সুন্দর তো ক্লাসগুলো, অ্যানিমেটেড ক্লাসগুলো হচ্ছে খুবই সুন্দর হয়, দেখতে পারেন। এখন আসি বায়ো ইনফরমেটিক্স। বায়ো, আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স, তাহলে এই বায়ো জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? বায়ো, আপু বায়ো দিয়ে কি বোঝাচ্ছে? বায়ো দিয়ে বোঝাচ্ছে এখানে বায়োলজি নিয়ে কিছু কাজ হবে কি? হ্যাঁ, বায়োলজির কিছু ইনফরমেশন নিয়ে কাজ হবে। বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে, আমি যদি বলি এটা একটা জীববিজ্ঞান, আপনারা পড়ছেন জীববিজ্ঞানের অনেক টপিক পড়ে আসছেন,
জীববিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির একটা সমন্বয়ের রূপ। তথ্য প্রযুক্তির সমন্বয়ের রূপ। এখন বলতে পারেন, আপু এই বায়ো ইনফরমেটিক্স এর সাথে জীববিজ্ঞানের কিভাবে কানেক্টেড হইতে পারে? যে আমরা বায়োলজির মধ্যে আবার আইসিটি পড়ি, কেমনে সম্ভব? হ্যাঁ, সম্ভব আসলে। এটা আসলে সম্ভব। তো কিভাবে সম্ভব এটা আমি বলতেছি, যে কিভাবে বায়োলজির সাথে আবার আইসিটি কে কানেক্টেড হইতে পারে। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞান, দেখেন এখানে লেখাই আছে, জীববিজ্ঞান মানে বায়োলজি বা কম্পিউটার সায়েন্স সিএসসি, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যান সমন্বয়ে গঠিত একটি বিষয়। মূলত এই বিষয়টার জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। আপু আমার নাম তো পড়েন নাই, পাশে ছিলাম। নুরা, আচ্ছা পড়ছি। আপু আই লাভ বায়োলজি। আচ্ছা বায়োলজি কেউ আছেন যারা হেট করেন? আছেন মানে বায়োলজি যারা আছেন, যারা হেট করেন? আছেন? আছেন? আপু আমার নাম পড়েন। হ্যাঁ আসি আপু। না আপু নাই। আচ্ছা, আলামিন ইয়েস, মোহাম্মদ ইয়েস, আদিতে ইয়েস, উর্মি ইয়েস, আলামিন আচ্ছা, কেয়ামনি, সাকিব আল হাসান। বায়োলজি পড়তে হবে। বায়োলজি জিনিসটা একটু মুখস্থ বিদ্যা, বাট বায়োলজি জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং বুঝতে পারলে। হ্যাঁ, বায়োলজি জিনিসটা আসলে ইন্টারেস্টিং যদি বুঝতে পারেন। এই যেমন এটা একটু মুখস্থ বিদ্যা এরকম টাইপের, একটু মুখস্থ বিদ্যা, কিন্তু আপনাদের মজা করে পড়লে বায়োলজির মতো বেস্ট হয় না। বায়োলজি মজা করে পড়ার জিনিস। বায়োলজি জিনিসটা কি করে পড়ার জিনিস? মজা করে পড়ার জিনিস। এটা মজা করে পড়া উচিত। আলিম কাজী লিখতেছে, আপু আই হেট বায়োলজি। আচ্ছা আসি, এটা পড়ি। কিভাবে আসলে বায়োলজির সাথে এই বায়ো ইনফরমেটিক্সটা কানেক্টেড? আমার কাছে একটা রোগ আছে, মনে করেন কোভিড এর সময় একটা কোভিড ধরি, কোভিড বা যে কোনো একটা রোগ হইলো, হ্যাঁ, সেই রোগের জন্য আমার ভ্যাকসিন তৈরি করতে হবে। কি করতে হবে? ভ্যাকসিন। তো ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে এই বায়ো ইনফরমেটিক্সটা ব্যবহার করা হয় কিভাবে? মানে বায়ো ইনফরমেটিক্সটা কিভাবে? আমার একটা ভ্যাকসিনের জন্য আমি কি করতে পারি? আপনার কাছে অনেকগুলো স্যাম্পল আছে, অনেকগুলো স্যাম্পল আছে। মনে করেন একটা ভ্যাকসিন তৈরি করার জন্য আপনারা যখন ভ্যাকসিন তৈরি হয় প্রায় 250-300 উপরে ভ্যাকসিন তৈরি করে। সো 250-300 উপরে যখন ভ্যাকসিনটা তৈরি করে, তখন এই ভ্যাকসিনগুলোর মধ্যে কোনটা সুইটেবল হবে, কোনটা আমার যে ডেটা, মনে করেন আমি অনেকগুলো রোগীর তথ্য সংরক্ষণ করে রাখছি, সেই রোগীর যে তথ্য সংরক্ষণ করে রাখছি, এখানে যে ভ্যাকসিনের যে আপনি যে ভ্যাকসিন তৈরি করছেন, 300+ ভ্যাকসিন তৈরি করছেন, এখন কোন ভ্যাকসিনটা হচ্ছে ঠিক হবে, কোন ভ্যাকসিনটা যদি অ্যাপ্লাই করি সেটা একদম পারফেক্ট একটা ভ্যাকসিন হবে আমার রোগীর জন্য। এখন আমি কি এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় যেয়ে তারপরে বলবো যে আমার ভ্যাকসিনটা, এখন কি আমি 300টা ভ্যাকসিনকে আমি রোগীর উপরে অ্যাপ্লাই করবো? এটা কি সম্ভব? 300টা ভ্যাকসিন একটা রোগীর উপরে অ্যাপ্লাই করলাম, তারপরে দেখা যাবে যে 300টা ভ্যাকসিনের মধ্যে কোনোটাই কাজ করতেছে না, বা কি কোনো মনে করেন 5টা কাজ করবে হাইয়েস্ট। তো আমার এখন এটা সংখ্যাটা কমাইতে হবে। সো এই জিনিসটার সংখ্যাটা কমানোর যে উপায়, সেটা কম্পিউটারের মাধ্যমে করা হয় এবং এটার জন্য আইসিটির বিশেষ ধরনের যন্ত্রাংশ বা কিছু ব্যবহার করা হয়, যেই পদ্ধতিতে আমার 300+ 400+ ভ্যাকসিনকে আমি সংখ্যায় কমায়া 5টা বা 4টা ভ্যাকসিনে নামায় আসি। আমরা যখন কোভিডে ছিলাম, আমাদের কিন্তু অনেকগুলো ভ্যাকসিনের নাম ছিল, ফাইজার, তারপর আরো কয়েকটা ভ্যাকসিনের নাম ছিল, আমার এখন মনে নাই, ফাইজার টাইপের একটা ছিল, আরো কয়েকটা ভ্যাকসিনের নাম ছিল কোভিড ভ্যাকসিনের। তো এই কোভিড ভ্যাকসিনের টাইম গুলোতে কি ছিল, আমরা 3টা ভ্যাকসিন 4টা ভ্যাকসিন ছিল, বলা হয় ইউএস ভ্যারিয়েন্ট, তারপর বলে ইউকে ভ্যারিয়েন্ট, সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট, এরকম টাইপের ভ্যারিয়েন্টের ভ্যাকসিন ছিল। এগুলো অনেকভাবে কি হয়, এগুলো হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স পদ্ধতিতে মানে কানেক্টেড করা হচ্ছে। তো এখানেই লেখা আছে সাধারণত 4টি ভিন্ন শাখায় উপাদান এবং কৌশলের মাধ্যমে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে। একটা হচ্ছে এই যে দেখেন আণবিক, এমনকি মেডিসিন তৈরিতেও, মেডিসিনের ক্ষেত্রেও সেম জিনিস, শুধুমাত্র আমি ভ্যাকসিন দিয়ে উদাহরণ দিছি মডার্না, হ্যাঁ মডার্না ছিল, হ্যাঁ মডার্না কি জানি আরেকটা ভ্যাকসিন ছিল। আপু আপনাকে চশমা না পড়লে অনেক সুন্দর লাগে, এটা হাবিবুর বলছে। আচ্ছা থ্যাংক ইউ। কিন্তু চশমা ছাড়া আমি আপনাদের নাম দেখতে পারবো না। ডেটা উৎস বিশ্লেষণের কাজ করে, ডেটা সংরক্ষণ করে, আবার ডেটাকে নতুন করে রিট্রাইভ করে, তারপরে হচ্ছে
উপাত্ত, আপনার কাছে যে উপাত্তগুলো আছে সেগুলো বিশ্লেষণের অ্যালগোরিদম করে, যার মাধ্যমে বায়ো ইনফরমেটিক্স কঠোরভাবে সুনির্দিষ্ট করা হয়। এর সাহায্যে সম্ভাব্যতা যাচাই করে। এই 4টা পদ্ধতি মিলিয়ে এখানে কাজ হয়। ডেটা বেস হচ্ছে আপনার তথ্যের ভান্ডারের কাজ করতেছে। আচ্ছা, ফাইজার, হ্যাঁ, সিনোফার্ম। অনেকে আমাকে কোভিড এর সময় ভ্যাকসিনের নামের কথা, আল্লাহ, কোভিড এর সময় মনে করলে কেমন জানি ভয় লাগে। বায়ো ইনফরমেটিক্স ব্যবহারগুলো কি হয়? এই যে আমি দেখছি মলিকুলার মেডিসিনে, জিন থেরাপিতে, ঔষধ তৈরিতে, বর্জ্য পরিষ্করণে, জলবায়ু পরিবর্তনের গবেষণায়, বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরি করতে, ডিএনএ এর ম্যাপিং, ডিএনএ এর অ্যানালাইসিস, আপনারা আরো পড়বেন, জিন ফাইন্ডিং ইত্যাদির জন্য। জিন ফাইন্ডিং, জিন টাইপের কাজ করে। জিন, আমাদের শরীরের মধ্যে অসংখ্য জিন আছে, সেই জিনের ফাইন্ডিং এর জন্য এটা ব্যবহার করা হয়। তো এখানে প্রোটিনের মিথস্ক্রিয়া, মানে সবকিছু বায়োলজি রিলেটেড সবগুলা কাজ, সেগুলোর জন্য কি করা হয়? বায়ো ইনফরমেটিক্সটা কি করা হয়? ব্যবহার করা হয়। ওকে, জিন, ও আচ্ছা, ওকে, ওকে, আমি একটা কুইজ লঞ্চ করে ফেললাম। ডান। এখন দেখেন যে জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়। জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? জিন ফাইন্ডিং সব ন্যানো টেকনোলজি নাকি বায়োমেট্রিক্স নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? জিন ফাইন্ডিং, জিন খুঁজে খুঁজে বের করা, হ্যাঁ, সেটার জন্য কোনটা ব্যবহার করা হয়? কি মনে হয়? আচ্ছা, প্রথমেই দিছে নিশাত তাবাসসুম, ভেরি গুড। অয়ন দিছে জান্নাতুল নাইমা সাইফা, ওকে, জান্নাতুন নাইমা সাইফা, ওকে। উদিতা বিশ্বাস, আবিদা, ওকে, আবিদা, ওকে। সামিন, নুরসাইদা, আশফোরা, অনেকদিন পর নাম দেখলাম। আচ্ছা, তাহসান ইমন, সাকিব আল হাসান, এই যে সাকিব আল হাসান প্লেয়ার আইসা পড়ছে। মিনহাজ, তারপর আফসোনা জিনোম, ওই যে আবারও সেম নাম, এদের নাম আমার মনে আছে, আগের ক্লাস আমার সাথে ছিল। মাহিমা আক্তার মাহি, আচ্ছা, তন্নি আক্তার, আদনান, নাবিল ইসলাম মালিহা, জিন সিরাজ, আচ্ছা, জিন সিরাজ, রচিতা, আচ্ছা, রচিতার নামটা মনে পড়লো অনেকদিন পরে। ফাতেমাতুজ জোহরা, কেয়ামনি, ওকে, আদিহা, ওকে, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড। সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, ভেরি গুড। এখন আসি পরেরটাতে। পরেরটার কাজ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, এটা নিয়ে মানুষ পড়াশোনা করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে একটা সাবজেক্ট যেখানে যে কোনো কিছুর ডিএনএ অথবা আরএনএ এগুলো নিয়ে গবেষণা, আরএনএ নিয়ে গবেষণা 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 করা হয়। ডিএনএ এবং আরএনএ নিয়ে কি করা হয়? গবেষণা করা হয়। সো এটা হচ্ছে এখানকার পয়েন্ট। ওকে আপু, আমার নাম নাই কেন? নাই কেন? নূর আয়শা নিয়ে নিলাম তো আমি 39 নাম্বারে। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? আমি কোনো একটা নতুন ফসল উৎপাদন করতে চাচ্ছি, নতুন ফসল উৎপাদন করতে চাই, একটা কালার। হ্যাঁ, ওরে বাবা, শাওন ভাইয়ার সাবজেক্ট। আচ্ছা, ঠিক আছে, এটা শাওন ভাইয়ের সাবজেক্ট। ওকে, অনেকে অনেকে শাওন ভাইয়ের সাবজেক্ট বলে কমেন্ট করতেছে, নাইস। আচ্ছা, শাওন ভাইয়ের সাবজেক্ট, আপনাদের শাওন ভাইয়ের সাবজেক্ট, জি। প্রত্যেকটি, তাহলে আমার শাওন ভাইকে ডাইকা নেওয়া আসা উচিত, তাহলে শাওন ভাই এটা সব থেকে বেশি ভালো বুঝাইতে পারবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে কি। আচ্ছা, তো প্রত্যেকটি কোষের মাঝে থাকে ক্রোমোজোম এবং সেগুলো তৈরি হয় ডিএনএ, মানে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বা ডাবল হেলিক্স, মানে দুইটা এভাবে ডাবল হেলিক্স থাকে। এগুলা বায়োলজির পড়াশোনা ভালো বুঝবেন, বায়োলজির যারা টিচার তাদের কাছ থেকে আরো ভালো বুঝবেন। এই ডিএনএ এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেই প্রাণীর জীবের বৈশিষ্ট্য বহন করে। ডিএনএ এর ভিতরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থাকে, সেগুলোকে জিন বলা হয়, যেগুলো কি করে প্রাণীর কোনো একটা প্রাণীর যে বৈশিষ্ট্য নির্ধারণ করে, সেগুলোকে বলে। নিয়ে আসেন আপু, যায় কোথা দিয়ে নিয়ে আসবো? ভাই অনেক দূরে আছে, ভাইরে নিয়ে আসতে গেলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। তহিদ স্যারে নিয়ে আসবো? আচ্ছা, না থাক, তহিদ স্যার তো নাই।
তৌহিদ এখানে আসলে তৌহিদ স্যারের একটা ছবি দেওয়া উচিত ছিল, তাই না বলেন? বা শাওন ভাইয়ের একটা ছবি দেওয়া উচিত ছিল। আচ্ছা, জিন রিপ্লেসমেন্ট, হ্যাঁ। তারপর আপনারা আরো কিছু পড়বেন, ডিএনএ সিকোয়েন্সিং পড়বেন সামনে, ইসের আরো সামনে আরো জিনিস পড়বেন যখন এইচএসসি তে যাবেন। প্রথম অধ্যায়তেই পড়বেন মানবদেহে 20,000 থেকে 30,000 জিন আছে, তাহলে 20,000 থেকে 30,000 কি আছে? জিন আছে। তো এক সেট জিনকে, মানে পুরো একটা সেট 20-30,000 এক সেট জিনকে কি বলা হয়? জিনোম বলা হয়। তো জিনোম হলো জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস। জিনোম সিকোয়েন্সিং থেকে বোঝায় যে কোষের সম্পূর্ণ ডিএনএ বিন্যাসের কর্ম। জিনোম যত দীর্ঘ হবে তার ধারণ ক্ষমতা তত বেশি হবে, এবং জিনোমের উপর নির্ভর করে ওই প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে জিনোম জিনিসটা হচ্ছে একটা সেট জিনকে জিনোম বলা হয়। এক সেট জিনকে কি বলা হয়? জিনোম বলা হয়। এক সেট জিনটা, জিনোমটা যদি বলা হয়, জিনোম কি? জিনোম আসলে কাজ করে কি? জিনোমের কাজ কি? জিনোমের কাজ হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করা। কি নির্ধারণ করা? এক সেট জিনকে জিনোম বলে। ওকে, মোটামুটি ক্লিয়ার। ওকে, তো জিনোম হচ্ছে কোন একটা উদ্ভিদের বৈশিষ্ট্য নির্ধারণ করে। XXXY, ইয়েস, এগুলো পড়ছি, এগুলো সবাই আমরা পড়ে আসছি, তাই না? এগুলো বায়োলজির কথাবার্তা। তো আরেকটা হচ্ছে আরএনএ। আরএনএটা কি? গবেষণার জন্য একটি জিন পরিবর্তন হয়, সেখানে অন্য জিন একটা লাগানো, একটা জিন পরিবর্তন করে অন্য একটা জিন। হিউজ ভুল বানানের। আচ্ছা, আজকে একটা বকা খাবে, বুঝছেন? আজকে একটা বকা খাবে। এখানে পরিবর্তন লিখে রাখছে, পরিবর্তন হবে। তো পরিবর্তন হয়ে জিন লাগানো হয় সেখানে, এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এগুলো আপনারা পড়ছেন। একটা ডিএনএ এর জায়গায় পরিবর্তন করে আরেকটা জিন লাগানো, সেটাকেই বলা হচ্ছে কি? রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ, যেটাকে বলা হয়। সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড। কারণ কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম মানে কি যদি বলা হয়, জিএমও, এটার ফুল ফর্ম, এটা এমসিকিউ তে আসতে পারে, এটা এমসিকিউ তে আসবে। জেনেটিক্যালি মডিফাই অর্গানিজম, এটার মানেটা হচ্ছে আমি একটা জিনের পরিবর্তনে আরেকটা জিনকে কি হবে? লাগাইতে হবে। তাহলে এই জিনিসটাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড ডিএনএ। আপু আছে কি আপনার লাস্ট ক্লাস? কেন? জীব প্রজাতির অত্যাধুনিক শাখার উদ্দেশ্য হচ্ছে কোন জীবের নতুন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পরিবর্তনের লক্ষ্যে ওই জীবের জিনকে পৃথক করে অন্য জীবের জিনের সাথে সংযুক্ত করে নতুন জিএনএ বা ডিএনএ করা। তাহলে ডিএনএ এর কাজটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি কাজটাকে আবারও বলি, আমার একটা ডিএনএ কে আমি পরিবর্তন করে নতুন ভাবে, ডিএনএ বা আরএনএ কে পরিবর্তন করে আমি নতুন ভাবে কোনো একটা কিছু বানাচ্ছি। তাহলে এই কাজটা আমি যদি উদ্দীপক দেখি, মাথায় একটু মনোযোগ দেন, আমি যখন উদ্দীপক দেখবো, উদ্দীপক যখন পড়বো, উদ্দীপকের পড়ার সময় আমার মাথায় থাকবে যে আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা মানে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে নতুন কোনো ফসল উৎপাদন হয়েছে কিনা, নতুন কিছু চারা উৎপাদন হয়েছে কিনা, নতুন ভাবে কোনো কিছু আবিষ্কার হয়েছে কিনা, এগুলোর কাজ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। মেইনলি যে একটা রিকম্বিনেন্ট ডিএনএ বা জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। জিএমও মানে কি? জিএমও মানে হচ্ছে একটা জিন পরিবর্তন করে অন্য জিন যদি লাগানো হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ। আর এই ধরনের বিশিষ্ট জীবকোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, বলতে না বলতেই কুইজে এসে পড়ছে। ওকে, ও মা, এখানে এত কম টাইম দিছি আমি। আচ্ছা, নিশাত তাবাসসুম, অয়ন দাস, সেটা কি আগেরটা ছিল? আচ্ছা, আমি কুইজটা কি করি নাই। আচ্ছা, অনেকে খ দিচ্ছেন। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, একটু 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 এটা কোনটা? উম উম ও, লঞ্চ করছি, হ্যাঁ, এখন করছি। এখন অ্যান্সার দেন। এখন অ্যান্সার করেন। অ্যান্সার কোনটা? ওকে, অ্যান্সার হইছে ক্লিয়ারলি নাম বানানের স্পেলিং দেখে জেনেটিক্যালি মডিফাইড কি জানি ছিল,
বলবো না। আচ্ছা যাই হোক, এন্ড কুইজ করি। লিডার বোর্ড, মোহাম্মদ তাহসান ইমন ভেরি গুড, নিশাত তাবাসসুম ভেরি গুড, উদিতা ভেরি গুড, নূর সাইদা, জিম সিরাজ এবার 4 নম্বরে চলে গেছে, ভেরি গুড। আচ্ছা নাবিলা ইসলাম মালিহা হাবিবুর ভেরি গুড, মিনহাজ ভেরি গুড, মুহিবুর ভেরি গুড। আচ্ছা সুস্মিতা তো অন্নিম কাজী, আচ্ছা তারপর হচ্ছে মনীষা, মারিহা, তারপর হচ্ছে আদিনা আক্তার, সুহা, সাকিবুন নাহার, মুনতাহা, তাসিন, মিসবা, আয়েশা সিদ্দিকা, রচিতা, মেহিদি, ইলমা, জান্নাতুল ফেরদৌস। ওকে, অনেকের নাম নিয়েছি। ওকে আপু আমি 71-এ। থাক রাইসুল, তুমি অনেক দূরে, তোমার পর্যন্ত গেলে সবার নাম নিয়ে নেওয়া হবে। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে অ্যান্সার। ওকে ঠিক আছে, ওকে ক্লিয়ার। তাহলে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেইনলি বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে বহু বনে খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এই বিষয়টাকে হাইব্রিড নামে পরিচিত, মানে খাদ্যদ্রব্য হচ্ছে। আচ্ছা বর্তমানে পরিচিত ইকোলি, ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে ইনসুলিন তৈরি করা হয়, এই হরমোন বৃদ্ধি করা হয়, বা ভাইরাস জনিত রোগ, ক্যান্সার, এইডস ইত্যাদি জিন প্রযুক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখানে ব্যবহার ক্ষেত্রগুলো আছে, তোমরা একটু মনে রাখবা কোথায় কোথায়। ধান গবেষণা, ওই যে ধান গবেষণায় ব্যবহার করা হয়, পাট গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আখ গবেষণায়, মানে যে কোনো কিছুর গবেষণায় নতুন করে যদি উচ্চ ফলনশীল কোন জাতের শস্য বীজ যদি তুমি তৈরি করতে চাও তাহলে তোমার কি ইউজ হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ হয়। ওকে, তো এখানে আর একটা পয়েন্ট গেল। এখন আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আরো কিছু। আমাদের দেশের ধান গবেষণা ইনস্টিটিউটে উচ্চ ফলনশীল বিড়ি বিড়ি জাতের ধান উৎপাদন হয়েছে। বিড়ি, এই দেখো আমি তোমাদেরকে বলছি যে তোমরা উদ্দীপক দেখলে কিভাবে বুঝবা যে আপু এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে, যে উদ্দীপকে লেখা থাকবে নতুন কোন উচ্চ ফলনশীল ধান উৎপন্ন করছে, গবেষণা করে আমি উচ্চ ফলনশীল কোন একটা ধান উৎপাদন করছি বা কোন একটা ওষুধ তৈরি করছি, এই সব ক্ষেত্রে কি হয়, এই সব ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হয়। যেমন পার্পল কালারের, এই যে পার্পল কালার, বেগুনি কালার মেয়েদের পছন্দ, বুঝছো, বেগুনি কালারের কি উপসি ধান দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলছে, নতুন ভাবে উদ্বোধন করছে হরিদাস বিজ্ঞানী। হরিদাস বিজ্ঞানীটা কোথায় এখানে আসলে, কোথায় হরিদাস বিজ্ঞানী? প্রথিত যশা বিজ্ঞানী জনাব মাকসুদুল আলমের নেতৃত্বে একদল গবেষক পাঠের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে। যে সবকিছু আবিষ্কার, নতুন কিছুর আবিষ্কার করা, সে নতুন কিছু আবিষ্কার করে সোনালী আঁশকে বিশ্ব দরবারে হারানোর ঐতিহ্যকে পূর্ণ প্রতিষ্ঠা করছে। নতুন ভাবে আমি যদি কোনো ধান উৎপাদন করি, পার্পেল কালারের আমরা রাইস খাবো এখন থেকে, হ্যাঁ উপসি ধান খাবো, আমি উপসি ধান, উপসি ধান খাবো। তো এই উপসি ধান কিভাবে হয়েছে, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এখন আরেকটা টপিক আছে, এখন আবার নতুন আরেকটা টপিক। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পারি, আমরা বায়োমেট্রিক্স বুঝছি, আমরা বায়ো ইনফরমেটিক্স বুঝছি, আমরা তিনটা জিনিস বুঝে গেছি, তাই না? এখন আমরা আসবো ন্যানো টেকনোলজি। আমি একটু বলি, ন্যানো, ন্যানো একটা ন্যানোমিটার, ন্যানো মানে হচ্ছে ন্যানোমিটার। তাহলে আমার এখানে একটা প্রশ্ন আসতে পারে, এক ন্যানোমিটার, এক ন্যানোমিটার, এটা হচ্ছে এক ন্যানোমিটার মানেটা কি আপু? ন্যানোমিটার আবার কি জিনিস? ন্যানোমিটার হচ্ছে একটা পরিমাপের একক, এক ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার। তাহলে ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। তাহলে এখন কথা হচ্ছে ন্যানোমিটার মানেটা কি? ন্যানোমিটার মানে হচ্ছে ন্যানোমিটার স্কেলের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যারা কাজ করে তাদেরকেই বলা হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানোমিটার স্কেলের ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র জিনিস নিয়ে যেই জিনিসটা কাজ করে সেটাকেই বলা হচ্ছে ন্যানো টেকনোলজি। তাহলে ন্যানো টেকনোলজি কি? 10⁻⁹ মিটার ন্যানোমিটার এবং বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা। এই যে দেখো, ন্যানোমিটার স্কেলের কোনো কিছু তৈরি করা বা ব্যবহার করার যে পদ্ধতি তাকেই বলা হয় কি? ন্যানো টেকনোলজি। একটা লাইনে বুঝাইলাম যে ন্যানোমিটার স্কেলের কোনো জিনিসকে তৈরি করা বা কোনো ক্ষুদ্র জিনিসকে, কোনো ক্ষুদ্র আকৃতির কোনো একটা জিনিসকে ব্যবহার করার যে পদ্ধতি ন্যানোমিটার স্কেলে তাকেই বলা হয় ন্যানো। রসায়নবিদেরা, কেমিস্টরা অনেকদিন থেকে ন্যানো ব্যাসার্ধের পলিমার তৈরি করে আসছেন। এই ন্যানো ব্যাসার্ধের পলিমার মানে, ন্যানো ব্যাসার্ধ মানে হচ্ছে 10⁻⁹ ব্যাসার্ধের পলিমার তৈরি করছে, মানে ইন্টিগ্রেটেড সার্কিটের চিপস তৈরি করছে। বাবারে, চিপস মানে হচ্ছে এই চিপস মানে সেই চিপস না, এই চিপস মানে হচ্ছে কোন একটা ডিভাইস, চিপস, চিপস
সম্ভবত প্রযুক্তিবিদেরা সেখানে ন্যানো আকৃতির ডিজাইন করে আসছেন। তাহলে আসে চিপসের প্যাকেট তৈরিতে ব্যবহার করা হয়। আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। আসলেই আগামী বিশ্ব হবে কিসের বিশ্ব? ন্যানো টেকনোলজির বিশ্ব। এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট ওষুধের মাধ্যমে প্রাণঘাতী ক্যান্সার ইত্যাদি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি প্রতিরক্ষা ব্যবস্থায় ন্যানো রোবট এবং কোয়ান্টাম কম্পিউটিং বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কার্যকরী শক্তি উৎপাদন এবং বায়ু দূষণ কমানো সম্ভব হবে মর্মে গবেষকগণ আমাদের আশার বাণী শুনিয়েছেন। ওকে, তাহলে এগুলো শুনাইছে যে আগামী বিশ্ব এটা হবে, ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করবে। ও ওয়াও, এই প্রশ্নটা অ্যান্সার করি তাইলে। বানান ভুল সবটাই না, ওখানে আরেকটা জিনিস হবে। ওকে, এন্ডেড আচ্ছা, দেখি অ্যান্সার করো। 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? আমি অলরেডি বলে দিছি এটা। এক ন্যানোমিটার সমান সমান কত মিটার? ওকে, 1 ন্যানোমিটার সমান কত মিটার? ওকে, দেখি কে কে অ্যান্সার করছেন আপনারা। অয়ন করছেন, তারপরে মিনহাজ রিয়া করছেন, ফারহান বিন রেজা, এখন নতুন নাম দেখতেছি, বাহ নাইস লাগতেছে। তাসান ইমন করেছেন, যেমন অয়নকে আমি একটু পাই নাই। তারপরে রচিতা করছে ফার্স্টই, ভেরি গুড। উদিতা করছে, আদনান করছে, তারপরে বাসরাতুন নিশা বর্ষা নামের একজন করছেন, নাবিল ইসলাম মালিহা করছেন, আশফোরা করছেন, নাইমুর করছেন, রায়হান করছেন, জিম করছেন, নূর সাইদা করছেন, আবিদা, আচ্ছা আবিদা ভেরি গুড, মাইশা তাহিয়া ভেরি গুড, কেমনই আছে লিস্টে, সাদিয়াতুল জান্নাত সাধনা, খাদিজা আক্তার, মারিয়া কি অনিম কাজী, সামিম, আচ্ছা দৃষ্টি বড়ুয়া, নিশাত তাবাসসুম, ওকে আচ্ছা, তন্নি আক্তার, ওকে। দেশে দেশের শান্তি মিলে মুরিদরা নাকি ফিরে, কি লিখতেছে এক একজন? এত উল্টাপাল্টা কথা বলেন কেন? জীবনে কাম নাই আপনাদের? কম তো দেখি। আমি 123, আপনি 123, আচ্ছা আপনি পিছিয়ে গিয়েছেন। তো এই ন্যানো টেকনোলজির 2টা পদ্ধতি আছে, এমসিকিউতে আসে, লেখাতেও আসে, সিকিউতেও আসে। আবারও বললাম, ন্যানো টেকনোলজির 2টা পদ্ধতি আছে। সেটা 2টা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে টপ ডাউন বলা হয়, বটম আপ বলা হয়, আর এটাকে বলা হয় টপ ডাউন। ন্যানো প্রযুক্তি মেইনলি 2টা পদ্ধতিতে কাজ করে। একটা হচ্ছে ক্ষুদ্র থেকে বৃহৎ মানে বটম আপ। এই পদ্ধতিতে ক্ষুদ্র আণবিক উপাদান থেকে শুরু করে ধীরে ধীরে বড় কোনো জিনিস তৈরি করা, মানে অনেকগুলো ছোট ছোট জিনিসকে জয়েন করে বিশাল আকারের কিছু একটা তৈরি করা, এটাকে বলা হয় বটম আপ। মানে বটম মানে নিচে, আপ মানে উপরে। তাহলে ছোট থেকে কোথায় গেলাম? উপরে গেলাম, ছোট থেকে বড়তে গেলাম, এভাবে মনে রাখার চেষ্টা করেন, বটম আপ। আরেকটা বলা হয় টপ, টপ মানে উপরে, ডাউন মানে নিচে। তাহলে টপ ডাউন তার মানে কি আপু, বিশাল বড় একটা জিনিসকে ভেঙে আমি ছোট ছোট পয়েন্টে ভাগ করলাম। তো এই পদ্ধতিতে বড় আকৃতির কিছু থেকে শুরু করে তাকে ভেঙে ছোট ছোট কোনো একটা বস্তুকে বানানোর ক্ষুদ্র আকৃতিতে পরিণত করা হয়। টপ ডাউন আর বটম আপে কি কারো সমস্যা আছে এই পর্যন্ত এতক্ষণ ধরে? যা যা পড়াইছি ইহাতে কোনো সমস্যা থাকিলে তাহলে আমাকে বলিতে পারেন। আমি আজকে এখানে একটা চরম বকা দিব, বুঝছেন? আমি এখানে আজকে একটা চরম বকা দিব, যে এটা বানাইছে, বুঝতে পারছেন? চরম বকা দিব। কেন বলেন তো? অনেক জায়গায় বানান ভুল আছে, অনেক বানান ভুল পাইছি আমি আজকের স্লাইডে, এক্সট্রিমলি বানান ভুল। এটা হচ্ছে ডাউন হবে। বকাটা কি দেওয়া উচিত হবে? আপনারা বলেন। আপনারা যদি মাফ করে দিতে বলেন তাহলে আমি মাফ করে দিব। আপনারা যদি বলেন মাফ করে দিতে তাহলে মাফ করে দিব, আর আপনারা যদি বলেন বকা দিতে তাহলে বকা দিব। বকা দেন আপু, না আপু মাফ করেন। অনেকে লিখতেছে বকা দেন, আবার অনেকে লিখছে মাফ করেন। আচ্ছা ঠিক আছে, না থাক, বকা দিব না, বুঝে বলবো। কারণ আজকের স্লাইডটা আমি ঠিক করে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। স্লাইডে অনেক ভুল আমি নিজেই দেখতেছি, সো বানান ভুল, স্পেলিং এ অনেক মিস্টেক আছে,
স্পেলিং মিস্টেক গুলো আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, মানুষ মাত্রই ভুল, আপু মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, বলবো। ওকে, কোনো সমস্যা নাই তো? ক্লিয়ার? ক্ষমা মহৎ গুণ, এই তো ভেরি গুড ইলমা, এটাই হচ্ছে বড় কথা। ওরে মায়ের দিলে কি এই কাজ করছে, ওরে মায়ের দিতে হবে আপু। হাই শামিম, চাপ। আচ্ছা যাই। আচ্ছা, ন্যানো প্রযুক্তিতে কি কি কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? ক্রিস্টাল ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ন্যানো টেকনোলজি কম্পিউটার হার্ডওয়্যার ব্যবহারে করা হয়, প্রসেসরে উচ্চ গতি, দীর্ঘস্থায়ী, কম শক্তি খরচ ইত্যাদিতে ন্যানো টেকনোলজি। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, ন্যানো রোবট ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে, এটা বাংলাদেশে নাই, বাইরের দেশে থাকতে পারে। অপারেশন করা, যেমন এনজিওপ্লাস্টি নাকি রোবট করে, রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করে, এটাও রোবটে করে। ন্যানো ক্রায়োসার্জারি, ডায়াগনোসিস, এগুলো সব রোবটের মাধ্যমে, এনজিওগ্রাম, কলোনোস্কোপি এবং এন্ডোস্কোপি, এগুলো সব রোবটের মাধ্যমে। খাদ্য শিল্প, খাদ্য শিল্পের ক্ষেত্রে একটা জিনিস আসে, খাদ্যজাত দ্রব্যর প্যাকেটিং এ, খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং এ বা খাদ্যতে স্বাদ তৈরি করতে বা খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। চিপসের প্যাকেট তৈরি করতে, যে কোনো প্যাকেট তৈরি করতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এইখানে খাদ্যের স্বাদ, কোন একটা খাদ্যের দ্রব্যগুণ বাড়ানোর জন্য কি করা হয়? ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ওকে, তো জ্বালানি ক্ষেত্রে জ্বালানি উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে, হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল বা সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। হালকা ওজনের বা কম জ্বালানির চাহিদা সম্পন্ন গাড়ি প্রস্তুতকরণে। এই পয়েন্ট গুলো মনে রাখতে হবে, এই পয়েন্ট গুলো মনে রাখতে হবে, কারণ এগুলাই ইসে আসে, সৃজনশীলে আসে। যে কোন কোন ক্ষেত্রে? টেনিস বল, টেনিস বল জানেন না যে আপনারা ক্রিকেট খেলেন, টেনিস বল বা বাস্কেটবল, এগুলোর ক্ষেত্রেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ফুটবল, গল্ফের বাতাসের ভারসাম্য রাখার জন্য, ক্রিকেট, টেনিস বলের স্থায়িত্ব বা বৃদ্ধির জন্য, বা ফুটবল এবং গল্ফ বলের বাতাসের যে ভারসাম্য সেটা রক্ষা করার জন্য কি করা হয়? এগুলো, এই জিনিসগুলো মনে রাখা দরকার, এগুলো মনে রাখবেন, এই পয়েন্ট গুলোকে মাথায় রাখবেন। ঠিক আছে, বায়ু পানি দূষণ রোধে কলকারখানায় ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। ওকে, নাইস। আচ্ছা, প্রসাধন শিল্প, আমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করি না, আমরা যে সানস্ক্রিন ব্যবহার করি না, ইত্যাদি তৈরির কাজে রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে ন্যানো টেকনোলজি। অ্যান্টি এজিং ক্রিম, মানে যে অ্যান্টি এজিং, বয়স বাড়লে অ্যান্টি এজিং ক্রিম গুলো যে ব্যবহার করা হয় সেগুলোতেও ন্যানো টেকনোলজি। হ্যাঁ, এখানে কি প্রশ্ন আসতে পারে? ভালো কোশ্চেন, এখানে আসতে পারে প্রশ্ন যে ন্যানো টেকনোলজি কোথায় কোথায় ব্যবহার করা হয়? খাদ্য শিল্পে, চিকিৎসা ক্ষেত্রে, কম্পিউটারের হার্ডওয়্যার তৈরিতে, খেলাধুলার ক্ষেত্রে, খেলাধুলার বিশেষ মানে বলের ক্ষেত্রে, বল তৈরির স্থায়িত্বের জন্য, তারপর হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে জ্বালানি যুক্ত যে কোনো ধরনের গাড়ি প্রস্তুতকরণে, প্রসাধন শিল্পে ব্যবহার করা হয়। আপু একটু সাইড হন, এসএস নেই, নেন, আমাকে সহ এসএস নিবেন, নেন। ওকে, নেন। আপু এগুলো কি বিস্তারিত পড়বো নাকি? এখানেই বিস্তারিত, এখানেই আছে, যা আছে এখানেই আছে, এখানটার আর বিস্তারিত পড়তে হবে না। আপু এগুলো কি এমসিকিউ তে আসবে? আপনি অনেক সুন্দর করে পড়ান আপু। সুকর্ষা বণিক, থ্যাংক, সুকর্ণা বণিক, বাহ কি নাম বাবা। আচ্ছা, এখন আসি ইথিক্যাল হ্যাকিং, ইথিক্স। আমরা কম্পিউটারে আইসিটির ভালো একটা হাসিও দেন না আপু সাথে। ওকে, হাসি দিলাম। আপনারা অনেক বাজে বাজে ছবি তোলেন। আচ্ছা, ইথিক্স কি? ইথিক্স, যে কোনো কিছুর ইথিক্স কি, রুলস কি, সেগুলা। আমি আইসিটি কে ভালোভাবেও ব্যবহার করতে পারি, আমরা আইসিটি কে খারাপ ভাবেও ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে আপনি আইসিটির কিভাবে ব্যবহার করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি ওইটাকে কিভাবে ব্যবহার করতে চান। এখন আপনি ইথিক্স অফ আইসিটি মানে হচ্ছে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 1992 সালে কম্পিউটার ব্যবহার করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে 10টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, 1992 সালে 10টি সুনির্দিষ্ট কি দিছে? নির্দেশনা দিছে। প্রথমেই আছে হ্যাকিং। হ্যাকিং জিনিসটা কি? কারো অনুমতি ছাড়া, কারো অনুমতি ছাড়া, কারো অনুমতি ব্যতীত আমি কি করব? অনুমতি নিব না, অনুমতি ব্যতীত তার কোনো একটা তথ্য চুরি, তার কম্পিউটারে প্রবেশ করা, তার কম্পিউটারে প্রবেশ করা, বা যে কোনো জায়গায়, কম্পিউটার মেইল হইতে পারে,
কম্পিউটারে প্রবেশ করে কি করা? তথ্য চুরি করা। তথ্যটারে কি করব? তথ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিব বা হ্যাকিং করব। তথ্যের নিয়ন্ত্রণ নেওয়া। হ্যাকিং যারা করে তারা হচ্ছে হ্যাকার। তো যে কোনো একটা কম্পিউটার শুধু হবে না, এখানে কম্পিউটারের বাদে আরো কিছু হইতে পারে। যে কোনো সফটওয়্যার হইতে পারে, সফটওয়্যার হ্যাকিং হইতে পারে। তারপরে তোমার মেইল হ্যাকিং হইতে পারে, তোমার ফেসবুকের হ্যাকিং হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। হ্যাকিং মানে হচ্ছে তোমার অনুমতি, ওয়ান কাইন্ড অফ সোর। এই যে একজন লিখছে, মারুফ লিখছে ওয়ান কাইন্ড অফ সোর। সোর, এটা হচ্ছে একটা সোর। তো সোরেরা কি করছে? ছবির মানুষগুলো কি করতেছে? এরা হচ্ছে যন্ত্রপাতি নিয়ে হাত টাত গুটায় রয়েছে, দেখে না কি করতে আছে, কি জানি করতেছে, যে সাইবার সিকিউরিটি টাইপের কাজ কি কি জানি করতেছে, হ্যাকিং করবে। ব্যাপারটা হচ্ছে এটা। হ্যাঁ সামিন বকা দিব, মারবো সামিন। যার নাম নিয়েছেন সামিন, আমি তারে যা বইলা দিব। অনুমতি ব্যতীত, ও ও আল্লাহ, এখানে লেখাই আছে, আমি যেটা লিখছি, অনুমতি ব্যতীত কোনো কম্পিউটারে নেটওয়ার্ক প্রবেশ করে কম্পিউটার ব্যবহারকে কি বলে? ওয়াও, চল চলে যাই, চলে যাই, চলে যাই। কি বলে? কি বলে? অনুমতি ব্যতীত যদি চলে যাই তাকে কি বলে? তাকে বলা হয় কি? তাকে বলা হয় কি? তাড়াতাড়ি উত্তর দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর কি সময় দিব? ওকে, এন্ড করি। ভিউ লিডার বোর্ড দেখি। ফারহান বিন রেজা, নুরা, নিশাত, উদিতা, তাহসান ইমন, এই নামটা খুবই নতুন লাগতেছে, ওকে আমি আগে পাইনি। রচিতা, সামিন, আফসোনা, আচ্ছা এদেরকে পাইছি। মুহিবুরকেও পেয়েছি। রাইসুল, রাফি, নাবিলা, ইশিকা, মাইশা, তন্নি, আচ্ছা সুস্মিতা বড়ুয়া পুনম, ওকে। জিম সিরাজ, মনীষা, আদনান, সাইমা, আনুবা জামান। আনুবা জামান এতক্ষণ পরে কোথা থেকে? এতক্ষণ উত্তর দেন নাই কেন? নুসরাত জাহান মিম, রায়হান সিদ্দিক, ওকে। নুসরাত, ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হ্যাকিং। হ্যাকিং। এখন কথা হচ্ছে আপু, হ্যাকিং আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ফিশিং। হ্যাকিং আর ফিশিং কি? ফিশিং হচ্ছে এক ধরনের হ্যাকিং, ফিশিং এক ধরনের হ্যাকিং এর মধ্যেই পড়ে। ফিশিং এক ধরনের হ্যাকিং, হ্যাকিং এর একটা পার্ট। ফিশিং হচ্ছে এক ধরনের হ্যাকিং, কিন্তু এটা মেইনলি কি করে, এটাকে অনেক অনেক সময় ধরবেন, অনেক সময় জানবেন আপনার কাছে ফিশিং মেইল আসছে, ফিশিং ওয়েবসাইটের লিংক আসছে। তাহলে ফিশিং লিংক, ফিশিং মেইনলি কি? ফিশিং মেইনলি হচ্ছে যে কোনো লিংক হইতে পারে, কোনো লিংক হবে আপনার, আসতে পারে হোয়াটসঅ্যাপে কোনো লিংক, যেই লিংক গুলো বলে না, যে কোনো লিংক বা যে কোনো ওয়েবসাইটের ঠিকানা। মনে করেন ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, মনে করেন আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম, মনে করেন আমি দারাজের ওয়েবসাইটের মতো একটা ঠিকানা, মনে করেন ওয়েবসাইটের ঠিকানা আমি দারাজের মতো বানায় আপনাদেরকে বললাম যে দেখেন, এখন যদি আপনি দারাজের ওয়েবসাইটে ক্লিক করেন তাইলেই আপনি ছাড় পেয়ে যাবেন 30% 40%। আপনি তো খুব লাভ দিচ্ছেন, মনে করেন 1 লাখের উপরে উঠে গেছেন, আপনি ওই দারাজের ওয়েবসাইটের লিংকের মধ্যে দিয়ে দিচ্ছেন ক্লিক। আপনি জীবনেও 30% পাবেন না, আপনি উল্টা আপনার ইনফরমেশন গুলো তাকে দিয়ে দিয়েছেন। তাহলে ডান। ফিশিং মানে হচ্ছে মাছ ধরা। ফিশিং মানে হচ্ছে আগে এরকম করে ধরবো, এই যে আমি জাল ফেলেছি, তুমি পারলে এখন উঠে যাও। আপনারা এটাই করেন, আমি আপনাদেরকে জাল ফেলেছি, আপনারা সুন্দর করে ধরা দেন, ধরা দিয়ে আমার কাছে হচ্ছে এসে বলেন আমি তো জাল ফেলে রেখেছি, আপনাদের তো খুব ভালো লাগতেছে, খাবার সহ জাল ফেলেছি, মাছেদের যেমন খাবার সহ জাল ফেলে ওরকম জাল ফেলেছি, আপনারা ঠাস করে সুন্দর করে এই জালের মধ্যে উঠে যান, তারপরে মাছ ধরে ফেলছি। এটা হচ্ছে ফিশিং। ফিশিং মানে হচ্ছে আমি সুন্দর মতো পরিকল্পনা মাফিক একটা ওয়েবসাইটের লিঙ্ক বানাবো, যে ওয়েবসাইটের লিঙ্কটা আসলে একটা ভাইরাস জনিত লিঙ্ক। এরকম লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে আসে, আড়ং-এর লিঙ্ক, দারাজের লিঙ্ক, বলা হয় আপনার বিকাশ থেকে এই ধরনের টাকা চুরি হয়েছে, দারাজের লিঙ্ক। হ্যাঁ, আপনি তো সুন্দর করে ক্লিক করেন, ক্লিক করে হ্যাঁ ওই লিঙ্কে চলে যান, চলে যেয়ে নিজের ইনফরমেশন গুলো দিয়ে দেন।
এটাই হচ্ছে আপনারা করেন। এই দেখেন মাসগুলো, উই নিড টু ভেরিফাই ইওর ক্রেডিট কার্ড নাম্বার, ক্রেডিট কার্ডের নাম্বার ভেরিফাই করবে, এটা লিখছে। ও আবার করছে কি দেখেন, এই মাসগুলো বলতেছে আচ্ছা আমার ক্রেডিট কার্ড মনে হয় ঝামেলাতে আছে, তাই ও কি করবে সুন্দর মতো দেয় ক্রেডিট কার্ডের সকল ইনফরমেশন, ক্রেডিট কার্ডের সকল ইনফরমেশন, এমনকি আমার নিজের পাসওয়ার্ডটা তো সব দিয়ে দিব, কারণ আমার ক্রেডিট কার্ড তো রিস্কে আছে, বুঝেন নাই? আমাকে বলছে আমার ক্রেডিট কার্ড রিস্কে আছে। ক্রেডিট কার্ড, ব্যাংকের কার্ড, এনআইডি কার্ড, কোনো কিছুর পিন নাম্বার, কোনো কিছুর নাম্বার, বিকাশের পিন নাম্বার, এগুলো কখনো কিছু হয় না। তারপর ফোন দিয়ে বলে দেখেন আপা আপনার মোবাইলে ভুলক্রমে 10,000 টাকা চলে গিয়েছে, আপনার মোবাইলে আপনার বিকাশ এখন ঝামেলাতে আছে। হ্যালো নাহিদ, বিকাশ থেকে নাহিদ বলছি। বিকাশ থেকে নাহিদরা কল দিয়ে বলবে আপনার ফোনে এখনই একটা লিঙ্ক যাবে, আপনি তাড়াতাড়ি আপনার ইনফরমেশন গুলো দেন, আমাদের দিয়ে দেয় পিন নাম্বার টিন নাম্বার সব দিয়ে দেয়। আমি বিকাশ থেকে নাহিদ বলছি। তো বিকাশ থেকে নাহিদরা এগুলা করে। ব্যাপারটা বুঝতে পারছি। এখন সে স্প্যামিং, স্প্যামিং মানে হচ্ছে ওটিপি চায় আপু। হ্যাঁ ঠিকই বলছেন, বাচ্চারা তো ওটিপি চায়, আপনার ওটিপিটা দেন, আপনার মেইলটা দেন, হাসি মুখে বাস খাওয়ার উপায়। ঠিক, বিকাশ থেকে নাহিদ বলছে, নাহিদ রোস্টেড, এটা বলে স্প্যামিং মেসেজ, স্প্যাম মেইল, স্প্যাম মেইল, এটা মেইনলি মেইলে হয়। স্প্যামিংটা মেইনলি মেইলে হয়। যাদের মেইল অ্যাড্রেস ইউজ করেন দেখেন ওর কাছে 1000টা মেইল আসছে, ও এই মেইলের জগতে ডুবে গেছে, ও মেইল দেখা ভয়ে এরকম হয়ে গেছে। স্প্যামটা মেইনলি মেইলে হয়, স্প্যামিং মেসেজ হয় বা স্প্যামিং মেইলে হয়। মেইলে মেইলের একটা অপশন থাকে স্প্যাম, আপনারা দেখবেন মেইলের একটা অপশন থাকে স্প্যাম। আপনারা কখনো যদি মানে মেইলটা ওপেন করছেন কিনা আমি জানি না, মেইলটা যদি ওপেন করেন তখন দেখবেন স্প্যাম মেইল, তো স্প্যামিং মেইল আসে অনেক। আপনারা কখনো কম্পিউটারে যখন দেখবেন একটা স্প্যাম মেইল আসে, তো এই স্প্যাম মেইলটা কখনোই মানে ভালো না, ওই সব মেইল টেল ওপেন টোপেন করবেন না, মেইল ডিলিট করে দিবেন, ঠিক আছে? আপনি কিছু আওয়াজ কি লিখছে একটা জিনিস দেখলাম, যাই হোক। সফটওয়্যার পাইরেসি এটা হচ্ছে বাংলাদেশে বেশি হয়। বাংলাদেশের সফটওয়্যার পাইরেসি হচ্ছে হয় বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, এটা বিএস এর সফটওয়্যার চুরি করে 36 ভাগই পাইরেটেড সফটওয়্যার। আইন দ্বারা সফটওয়্যার পাইরেসি মানে হচ্ছে আমরা কখনো লাইসেন্স দিয়ে সফটওয়্যার কিনি না, আমরা হচ্ছে পাইরেটেড সফটওয়্যার, পাইরেটেড মুভি ব্যবহার করি কারণ আমাদের ভালো লাগে। আমরা কখনো কোনোদিনও মুভি দেখি না, আমরা পাইরেটেড মুভি নামায়া দেখি, যে কোনো লিঙ্কে ঢুকে পাইরেটেড মুভি নামাই, করি না? তাণ্ডব, তাণ্ডব কিছুদিন আগে বের হইছে, হলে দেখাইছে, কিন্তু আমরা দেখছি কি করে বলেন? আমরা পাইরেটেড কপি নামায় দেখা ফেলাইছি। আমরা বাংলাদেশের মানুষজন খারাপ। আমরা তাণ্ডব মুভিটা, মুভি অনেক দেখি পাইরেটেড মুভি। কয়েকদিন আগে তাণ্ডব নামের একটা মুভি বের হইছে, মুভিটা বের হওয়ার পরে 2 সপ্তাহের মাঝে ওই মুভিটা কি হয়ে গেছে, ওই মুভিটার পাইরেটেড কপি পুরো ওয়েবসাইটে সব জায়গায় দিয়ে দিছে, এমনকি ইউটিউবে পাইরেটেড কপিটা পাওয়া গেছে। তাহলে যে এত কষ্ট করে মুভিটা বানাইছে ওর কি পরিমাণে লস হয়েছে এটা কি বুঝতেছেন? যারা এত কষ্ট করে মুভিটা বানাইছে, যারা এত টাকা খরচ করে ওই মুভিটা বানাইছে, হ্যাঁ, তাহলে ওই পাইরেটেড কপিটা আমরা যে দেখলাম, মানে আমরা কেন দেখলাম? মানে আমরা কেন দেখলাম? আমরা দেখি না? মানে এগুলো তো খুব বাজে জিনিস। তো আমরা পাইরেটেড কপি কেন নামায়া দেখলাম? আমরা তো চাইলে মুভিটা ছাড়া দেখতে পারতাম। এগুলো সফটওয়্যার। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর ইউজ করি। কোনদিনও মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসরে টাকা দিছেন? দেন নাই। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস ইউজ করেন। কোনদিন দিছেন টাকা? দেন নাই। এগুলোর লাইসেন্স আমরা কিনি না। আমরা কি করি? আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কিনে নিই। আমরা কিনি না। আমরা হচ্ছে পাইরেটেড কপি বিক্রি কিনি। পাইরেটেড কপি জীবনেও টাকা দেন নাই। আর এটা কিন্তু একটা সফটওয়্যারটা কিন্তু টাকা দিয়ে কেনা দরকার। আপনারা কখনোই কিনেন নাই। আপনারা করছেন কি? আপনারা করছেন হচ্ছে ওটা পাইরেসি কপিটা কিনা তারপরে ইউজ করছেন। এটাই বলা হয় সফটওয়্যার পাইরেসি, এটা ঠিক না। এটাই সায়েন্স। হয় এটাই সায়েন্স। আমরা এটাই করি। প্লেজারিজম এটা আমরা সবাই করি, নকল করি। লেখা নকল করি। অন্যজনের কবি খাতা নকল করি। খাতা নকল এটা লিখে দিই। খাতার লেখা নকল করাটা প্লেজারিজম। এটা আপনাদের জন্য বললাম। খাতার লেখা নকল, হ্যাঁ, এটা ইচ্ছা করে লিখছি, আপনাদের জন্য লিখছি। খাতার লেখাকে নকল করি, এই যে এভাবে উকি দেই, দেখি তো কি লিখছে, ওইখানে দেখি ও ও ও কি অ্যান্সার দিছে, ওই কি অ্যান্সার দিছে, এইভাবে নকল করি। নকল করে সুন্দর মতো লিখে দেই, তারপরে দেখা যায় ও আসলে আমি যেটা ভাবতাম সেটাই ঠিক ছিল, ও যে লেখছে ওটা ভুল ছিল। তারপরে পরে বাসায় এসে কান্নাকাটি করি।
পরে বাসায় এসে কি করি? কানাকাটি করি। এটাই করি আমরা। সো ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে রাফা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিছে। ওরে বাবা! ফেসবুক পেজ থেকে গল্প নিয়া রাফা তার নিজের ম্যাগাজিনে ছাপাইয়া দিয়া বলছে, এটা আমার লেখা। দেখছেন রাফার কি পরিমাণে সাহস। রাফা মানুষের লেখা নিয়া মানুষের লেখা নিয়া নিজের মাদ্রাসার ম্যাগাজিনে ছাপাইয়া দিয়া বলছে, এটা আমি লিখেছি, আমি রাইটার, আমি কবি, আমি লেখক, আমি কবিতা লিখেছি, আমি কবি। এই রাফাকে ধরে কি করা উচিত? রাফাকে ধরে আইনের আওতায় আনা উচিত। তো রাফা হচ্ছে একজন রাফা হচ্ছে একজন বিশ্ববিখ্যাত চোর। রাফা হচ্ছে বিশ্ববিখ্যাত চোর। দেখি রাফার কথা বলি। ফারহান বিন রেজা, উদিতা বিশ্বাস, তাহসান ইমাম, আফসোনা, ওকে ভেরি গুড। জান্নাতুল নামে সাইফা, নূর সাইদা, রচিতা, আদনান, অয়ন, বাসরাতুন, মুহিবুর, তাসনিয়া, ভেরি গুড। আশফোরা, ভেরি গুড। সাকিব আল হাসান, আচ্ছা। মাইশা, রাইসুল রাফি, তৌহিদুর আচ্ছা, মনীষা, ভেরি গুড। সুপ্ত, ভেরি গুড। সারা, ওকে ওকে ওকে। নুসরাত জাহান মিম, তুমি কেন 21-এ? আবিদা, তুমি কেন 22-এ? আচ্ছা। মিনহাজ, তুমি কেন 23-এ? আচ্ছা। মিহাদ, জিম সিরাজ, সুরাইয়া, ইমু, কাজল মুনি, মাইমুনা, ওয়াও। নুসরাত তাবাসসুম, পৃথিবী, পৃথিবী, কামরুন নাহার তাবাসসুম, কি সুন্দর নাম। চৈতি ইসলাম, জাওহার, ওয়াও। আপু আমি 45। এটা কি হইলো? আমি কিছু করি না, আমি এরকম করছি। দেখছেন আমার ক্লাসে যে ভূত আছে এটা দেখলেই বোঝা যায় আমার ক্লাসে ভূত আছে। আমি এরকম করলাম আর এটা স্লাইডটা চেঞ্জ হয়ে গেল, এটা কোনো কথা? আমার ক্লাসে একটা ভূত আছে, আমার ক্লাস মানেই এখানে ভূত আছে। আপু আমি একা একা এক্সাম দিই। ভেরি গুড। ওকে, প্লেগারিজম কিভাবে প্রতিরোধ করব? প্রতিরোধ করা, প্লেগারিজম একটা বেআইনি কাজ, এটা তো অবশ্যই। এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রকার প্রকাশনা প্রতিষ্ঠান, এই যে বিশ্ববিদ্যালয় কঠোর নীতিমালা প্রণয়ন করে। এছাড়া বেশ কয়েকটি রাষ্ট্রে কপিরাইট আইন, মানে কপিরাইট মানে হচ্ছে অন্যের লেখাকে কি করা, কপিরাইট করে ছাপানো, যেটাকে বলা হয় অন্যের লেখা তার অনুমতি ছাড়া আমি বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তাইলে এখানে হচ্ছে প্লেজারিজম আইন না থাকলেও কপিরাইট আইন আছে। কপিরাইট আইনটা হচ্ছে, কপিরাইট আইনটা আপনারা ছোটবেলায় পড়ছেন, যে সব লেখকরা তাদের লেখাটাকে, ওয়াও ওয়াও, যে সব লেখকরা তার লেখাটাকে কি করতে চায়, লেখকটাকে হচ্ছে, কারণ আমি একজন লেখক না, আমি লেখক হইতে পারবো না, আমি খুব বাজে লিখবো, সরি। যাই হোক, যে কোনো একজন লেখক তার লেখাকে ছাপাইছে, আমার তার ভালো লাগছে, আমি ওই লেখাটাকে সুন্দর মতো প্রিন্ট করে ছেড়ে দিয়েছি, তাইলে মনে হয় মানে ওটাকে বলে কপিরাইট আইন। আচ্ছা, তাহলে এছাড়া দেশের একজন লেখক অথবা কোনো প্রকাশনা প্রতিষ্ঠানে চাইলে সিভিল কোর্টে অভিযোগ দিতে পারে, আমার একটা বিশাল বড় দাবি বই, সেটাকে কপিরাইট আইন হইতে পারে। আচ্ছা, 1908 সালে যে দেওয়ানি কার্যবিধি, সেই কার্যবিধিতে মৌলিক আইন হিসেবে ফলে, ওই যে 1908 সালে একটা কার্যবিধি হয়েছে, সেই আইনটা প্রণয়ন হয়েছে, এই আইনের বিভিন্ন স্তরে বিধি বিধান আছে, সেই বিধিতে প্লেজারিজমের ভিত্তিতে যে কেউ চাইলে অভিযোগ করার দায়ের করতে পারে। তুমি চাইলে অভিযোগ দায়ের করতে পারবা। সো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইন আছে অবশ্যই 2006-এর 57(1) ধারা মতে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রচার বা সম্প্রচারণা করে যা মিথ্যা এবং অশ্লীল, এই দেখো, যার দ্বারা কারো মানহানি ঘটে বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এ ধরনের তথ্যগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উস্কানি প্রদান করেন, তাহলে 10 বছরের কারাদণ্ড হবে, 1 কোটি টাকা অর্থদণ্ড দণ্ডিত হবে। বুঝছো? কারো লেখা কপি করবা না, ফেসবুকে মেসবুকে সোশ্যাল মিডিয়াতে কোনো লেখা কপি করা যাবে না। তাইলে এইরকম ধরনের আমি 10 বছরের কারাদণ্ড দিয়ে 1 কোটি টাকা দেখাবো। পর্নোগ্রাফি আইন 2012-তে বর্ণিত, কোনো ব্যক্তি ইন্টারনেটে, ওয়েবসাইটে, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সর্বোচ্চ 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। খারাপ কিছু করো না, খারাপ জায়গায় যাইও না, পয়েন্ট হচ্ছে এটা। সো এখানে হচ্ছে বর্তমান যুগ, তথ্য প্রযুক্তির যুগ। গত কয়েক বছর আন্তঃযোগাযোগ এবং স্মার্ট অটোমেশন উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে পরিবর্তন এসেছে শিল্প এমনকি সামাজিক রীতিনীতিতে। এই পরিবর্তনকে সংজ্ঞায়িত করতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ইন্ডাস্ট্রি 4 দ্বারা ধারণাটি জনপ্রিয় হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রতিষ্ঠিত হয় এবং ক্লাউস সোয়াব এর দ্বারা 2016 সালে। এগুলো মনে রাখবা, বর্তমানে 5ম শিল্প বিপ্লবে প্রবেশ করেছি আমরা। ওকে, এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখার জন্য, এগুলো এমসিকিউতে আসবে, এগুলো এমসিকিউতে আসবে, এগুলো এমসিকিউতে আসবে। আচ্ছা,
আপু আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আমার জায়গায়, ঢাকায়। আসেন কিছু কমেন্ট নিই। কয়জন মানুষ এসেছে আসেন। উম হুম, হুম। ট্যাং, ট্যাং। হুম। আচ্ছা। ওকে। I love you so much আপু। I love you too. আবার ক্লাস কবে? আমার ক্লাস আর পাচ্ছ না। আমার ক্লাস আর পাবা না মনে হয়। আপু আপনারা আমাকে মিস করেন না, তাই আমি ক্লাসে আসবো না। আপনাদের নাকি ঘুম পায় ক্লাস করলে। চশমা পড়লে আপুকে সুন্দর লাগে। আচ্ছা, আপু একটা হাসি দেন, ছবি তুলি। ওকে। আপু আপনার ক্লাস ভাল লাগে। বাই আপু। আপু চশমা পড়লে সুন্দর লাগে। আপু এই সপ্তাহটা কি শেষ? জি শেষ। আপু মনে হয় এই ক্লাসে ২ টা মাইশা। এখন কি করব? ২ টা মাইশারে কি দাওয়াত দিব? আচ্ছা। আপু আচ্ছা দেখি হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে এই চ্যাপ্টারটা দয়া করে নোট করে পইড়েন, না হলে ভুলিয়া যাবেন। দয়া কইরা নোট করিয়া করিয়ান। পড়িয়েন। মিস ইউ আপু, মিস ইউ টু। নোট করে পড়েন, নাহলে আপু আপনার কি লিখছে? আপু আপনি আবার হারিয়ে যাবেন? আহারে! না হারায় যাব না। আরেকটা পোল দেন। কোথা থেকে? আচ্ছা কাঁদতেছে। কাইন্দেন না। সাদিকুল সুম কাইন্দেন না, পড়াশোনা করেন। আপু, আপু, আপু বাই, বাই আপু। আল্লাহ হাফেজ আপু। আপু বাই, বাই। I wish I can see you again ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে কি করাবেন? নেক্সট ক্লাসে নেক্সট এর অধ্যায়টা খুব মজার। I wish আমি নিতে পারতাম। নেক্সট এর ক্লাসটা হচ্ছে আপুর ক্লাসের টপিক। নেক্সট এর ক্লাসটা হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিংটা অনেক মজার অধ্যায়। খুব মজা করে সি প্রোগ্রামিং করবেন। আশা করি সি প্রোগ্রামিং এ ফাটায় দিবেন। দেখা যাক ইনশাআল্লাহ। তো তাড়াতাড়ি এসেন আপু। আর হোমওয়ার্কটা জমা দিয়েন দয়া করে অ্যাডভান্স আইসিটির গ্রুপে। আর হচ্ছে কোনো সমস্যা থাকলে বললেন। আহ সায়োনারা, সায়োনারা। মিস ইউ আপু, মিস ইউ টু। আপু কাঠগোলাপ আপু মিস ইউ। ওকে কাঠগোলাপ আপু মিস ইউ টু। আপু লাঞ্চ করছেন? আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন আছে? ৫ মিনিট আছে। গল্প করি। ৫ মিনিট গল্প করে যাই। ২৫ ৫ মিনিট গল্প করি। যান যা প্রশ্ন আছে ৫ মিনিটের মধ্যে যা প্রশ্ন আছে হ্যাঁ করে ফেলেন আজকে আপুরে। আপু ইনস্ট্যান্ট উত্তর দেবে। যা, যা প্রশ্ন আছে। দেখি কোন কোন প্রশ্ন থাকতে পারে। পড়াশোনা রিলেটেড। মেসেজ দিলে রিপ্লাই দিবেন। আচ্ছা কে বলছে এই প্রশ্নটা? আমি মেসেজের রিপ্লাই দিই মনীষা, আসলেই দেই। আমার এখানে অনেক স্টুডেন্ট আমার মেসেজের রিপ্লাই পায়। উই উইল মিস ইউ অর্পি মিস ইউ টু। এই অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট? এই অধ্যায়টা আসলেই অনেক ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসে এবং একটা সৃজনশীল আসে। এই অধ্যায়টা থেকে এমসিকিউ আসে। এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। আপু লাঞ্চ করছেন? করি নাই আপু। আমি ওই গ্রুপে কিভাবে অ্যাড হব? গ্রুপে অ্যাড এর লিংক করেন তাইলে হবে। আল্লাহ হাফেজ কার্ডগুলো আপু। ওকে। আচ্ছা আপু আমার কমেন্ট দেখা যায় ইসরাত জাহান দেখা গেছে। আচ্ছা ইব্রাহিম বলছে বিয়া করছেন? বিয়া করি নাই। বিয়া করছেন এটা কেমন কোশ্চেন? আচ্ছা এগুলা প্রশ্ন করা উচিত না। এগুলো প্রশ্ন করা। আপু একটা গল্প বলেন। গল্প হচ্ছে জীবনে কখনোই কোনো একটা পরিস্থিতিতে হেরে যাওয়া যাবে না। জীবনে অনেক ঝামেলা আসবে। আপু আপনার বয়স কত? সবে ১৩। মাত্র ১৩ বয়স আমার। ১২ বয়স। ১০ বছর বয়স আমার। কি বলেন? আপু আপনি কি আর ক্লাস করাবেন না? নাও করাতে পারে। আপু আচ্ছা কি ওকে ভাইয়া নেক্সট শপ কইরা ভাইয়ার তাইলে নেক্সট শপ করে আপনাকে মেসেজ করব। আচ্ছা কইরেন। ওকে ভেরি গুড। এই প্রশ্নটা কি আসতেছে? এসএসসি রেজাল্ট জিপিএ 5 ব্রো। আই এম জিপিএ 5। আচ্ছা, 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 আচ্ছা। দেখি একটু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপু আচ্ছা হ্যাঁ, আই এম জিপিএ 5। চ্যাপ্টার কি শেষ আপু? হ্যাঁ। সেলিব্রেশনে কই যাব? সেলিব্রেশনে বাগেরহাট। ভাই আমারে এখান দিয়া এদিকে যাইতে দেয় না, আমি বলে বাগেরহাট যাব। বাবা বাগেরহাট না, তোমরা আইসা পড়ো, একদিন দেখা হবে। আমাকে যেতে দিবে না, বাসায় রেখে দিবে। আমি একটাও রিপ্লাই পাই না। নাইমুর বলেন না, দিচ্ছি তো। তাহলে আমার তো জন্মই হয় নাই। হ্যাঁ আমার ১৩ বছর বয়স। দেখেন আমার বয়স যত বাড়ুক আমার মনের বয়স ১৩। নাহলে আমি আপনাদের সাথে ফাইজলামি কেমনে করি? আপু আপনাকে অনেক ভাল লাগে। লাগার মতো মানুষ, কেন ভালো লাগবে না বলেন তো? আচ্ছা। সেলিব্রেশনে বাগেরহাট আসতে হবে। আচ্ছা, আচ্ছা বাগেরহাট। ব্রাহ্মণবাড়িয়া। ঝগড়া করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ঝগড়া করে। আমরা যদি চাঁদপুরে আসেন, চাঁদপুরে গেলে ইলিশ খাইতে হবে। এই ব্রাহ্মণ না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবাই খারাপ না। সব জেলাই ভালো খারাপ থাকে। আচ্ছা কথা হচ্ছে সামনে সামনে হচ্ছে কলেজের
ভর্তি চলতেছে, কলেজের অনেক জায়গায় ভর্তি চলতেছে। ওই যে যারা কলেজ নিয়ে টেনশনে আছেন কোন কলেজে ভর্তি হবো তাদের জন্য একটা রিকোয়েস্টে কি হইতে পারে যে বাসার পাশে যদি ভালো কলেজ থাকে সেখানে ভর্তি হন। কারণ পড়াশোনা, আমি আগে এই ক্লাসে শুরুতেই বলছি, পড়াশোনা নিজের কাছে, হ্যাঁ কলেজ অনেক ম্যাটার করে, এটা সত্য, এটা অবশ্যই সত্য। এখন যদি আমি আপনাকে বলি আপনি হচ্ছে আছেন টেকনাফ, টেকনাফ অনেক দূরে বলছি, ঢাকা থেকে টেকনাফ যাইতে, তেতুলিয়া যেতে অনেক টাইম লাগে। আর টেকনাফ থেকে আপনি ঢাকায় এসে ভর্তি হচ্ছেন, এটা একটা খুবই প্যাথেটিক জিনিস। বাপ মার থেকে অনেক দূরে এসে হোস্টেলে থাকতেছেন, হোস্টেলের ঢাকা শহরের পরিবেশ বা যেটাই বলেন না কেন সব মিলে আপনার একটা ইনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে আর একটা ইনভায়রনমেন্টে ম্যাচ করতে একটা মানে মিনিমাম 5-6 মাস চলে যাবে। সো প্লিজ যারা যেখানে আছেন তার চারপাশে যদি ভালো কোনো কলেজ থাকে ওইখানে অ্যাডমিশন হওয়ার চেষ্টা করেন। আর যারা ঢাকার স্টুডেন্ট আছে তারা অবশ্যই ভালো কোথাও চেষ্টা করবেন। ঢাকার স্টুডেন্টরা চাইলে ঢাকার যেসব বেস্ট কলেজ আছে অবশ্যই চেষ্টা করবেন। এর মানে এইটা না টেকনাফ তেতুলিয়া থেকে আমি এসে নরডেমে ভর্তি দিব, হোলি ক্রসে ভর্তি হবো। হ্যাঁ, তারপরে একজন আমাকে লিখছেন কয়েকদিন আগে, আমি একটা ইনবক্সে কমেন্ট পাইছি, আপু আমি ঢাকায় এসে হোস্টেলে থাকে পড়াশোনা করব, এটা কি আমার জন্য ভালো হবে নাকি আমি বাসার কাছের কলেজে? তার জন্য অবশ্যই আমার এটা হবে যে বাসার কাছের কোনো কলেজে ভর্তি হবেন। আপনার সাথে দেখা করতে গেলে টাঙ্গাইলের চমচম নিয়ে, কম না, সরি, চমচম নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাইছেন চমচম। সামনের ক্লাসে আপনার নামের পাশে কাঠগোলাপ আপু লেখার আবেদন জানাই। এটা কৃতজ্ঞকে বলতে হবে। কৃতজ্ঞ নামে আরেকজন বলেছে কাছে কাঠগোলাপটা ক্লিপটাই পড়া বন্ধ করে দিছে, আমি আর পড়বো না। আপু আমার মেসেজের রিপ্লাই দেন। হ্যাঁ, আমি অনেকের মেসেজের রিপ্লাই দিই। আমি আমার ফেসবুকের অধিকাংশ যেগুলো ইম্পর্টেন্ট মেসেজ, টিচারকে যদি লেখেন টিচার কেমন আছেন, টিচার আপনাকে ভালো লাগছে, এটা যদি মেসেজ দেন আমাকে কি রিপ্লাই দিব, আমাকে এটার উত্তর দেন। আমি মেসেজ দিই যদি কোনো ইম্পর্টেন্ট কোনো মেসেজ থাকে, আমি অবশ্যই রিপ্লাই দিই ইম্পর্টেন্ট মেসেজের। সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারের মধ্যে আইসিটি শেষ করে ফেলান। এই কয়েকদিন যা পড়াইছি এগুলো পড়লে আইসিটি শেষ হয়ে যাবে। কলেজে ভর্তি হওয়ার আগে অ্যাডভান্স আইসিটি কোর্সটা করতেছেন যাতে আইসিটিটা শেষ হয়। সো আইসিটি এর মাঝখানে ভালো মতো শেষ করবেন। রেকর্ডিং যদি জমা থাকে রেকর্ডিং দেখে রেকর্ডিং শেষ করবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, হ্যাঁ রেকর্ডিংটা দেখে পুরো কোর্স শেষ করেন কলেজের আগে, তাইলে অনেক দূর কলেজে আগায় যাবেন। এন্ড আমরা যা পড়াচ্ছি এটা থেকে সবকিছুই মোটামুটি কভার আপ হয়ে যাচ্ছে। তো এই অ্যাডভান্স আইসিটি কোর্সটা বানানোই হয়েছে এই জন্য যাতে আপনারা কলেজে উঠলে যেন আপনারা অনেক আগায় থাকেন। সো আইসিটি কোর্সের ক্লাস যারা দেখেন নাই, আগের ক্লাসগুলো রেকর্ডিং দেখবেন। ইনশাআল্লাহ কোনো এক সময় কোনো একদিন কোনো এক একাডেমিক ক্লাসে দেখা হবে। কারণ আমার মনে হয় না অ্যাডভান্স আইসিটিতে আর কোনো ক্লাস আছে, না থাকার চান্স বেশি। যদি না ভুলক্রমে আপনারা আমাকে চান আমি এসে পড়বো অ্যাডভান্স আইসিটির কোনো একটা ক্লাসে, বাট আমার অ্যাডভান্স আইসিটির আর কোনো ক্লাসে নাই। তো আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া রইলো, ভালো একটা কলেজে ভর্তি হন, সুন্দরভাবে জীবন কাটুক, আর ভালো থাকেন, আর ভালো কলেজে ভর্তি হন, এই দোয়া রইলো। কোনো একটা একাডেমিক কোর্সের কোনো একটা আইসিটির ক্লাসে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।